যে আবারও বলছি যে এই ধৈর্য তোমাকে রাখতে হবে, এর বাইরে অন্য কোনো অল্টারনেটিভ অ্যাটলিস্ট আমার জানা নেই, যেখানে তোমাকে ধৈর্য রাখতে হবে। কাল রাত্রে যায়নি ভাই, হ্যাঁ জানি, আজ রাত্রে সকালে গেছে, আজ সকালে সবাইকে পাঠানো হয়েছে। তো বললাম তো যে যাবেই তোমার কাছে। আমি রাত্রে গতকাল সময় পাইনি, এই মুহূর্তে আমাদের এসএলএসটি অর্থাৎ স্কুল সার্ভিসে যে বিভিন্ন সাবজেক্ট রয়েছে সেই নিয়ে বেশ কিছুটা ব্যস্ত রয়েছে। একাধিক সাবজেক্ট সব মানে যেহেতু তাদের প্রত্যেকটার মধ্যে কোনো মিল নেই, যে বাংলা ইংলিশ তারপর তোমার সংস্কৃত এডুকেশন, এই যে সাবজেক্টগুলো চলছে এদের মধ্যে কোনো মিল নেই, তাহলে এই ব্যাপারগুলো আমাকে পুরোপুরি আলাদা আলাদা ভাবে দেখতে হচ্ছে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে যারা ক্লাসটা করছো অ্যাটলিস্ট মন দিয়ে ক্লাসটা করো, রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস ঠিক তোমার কাছে পৌঁছে যাবে। স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। আবারও বলছি ইংলিশ ক্লাস রয়েছে, টার্গেট করো গ্রুপ সি, গ্রুপ ডি টার্গেট করো না, গ্রুপ সি টার্গেট করো। গ্রুপ তোমার ডি অটোমেটিক হয়ে যাবে, তার জন্য তোমাকে আলাদা করে ভাবতে হবে না। টার্গেট করো আবারও বলছি গ্রুপ সি। ইংলিশটাকে বাদ দেওয়ার চিন্তা ভাবনা করবে না, ম্যাথ বাদ দেওয়ার চিন্তা ভাবনা করবে না, বা এরকম ভাববে না যে এইটা পারি না এখান থেকে একটু কিছু করে ব্যাপারটাকে মিটিয়ে দেবো বা কিছু, একদমই করো না সেটা, তাহলে তা মস্ত বড় ভুল হবে। স্যার অলরেডি জয়েন করে গেছেন, আমি আর সময় নেবো না। আমরা আবারও বলছি যে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস শুধুমাত্র সিক্রেট কোডের মাধ্যমে যাবে। তুমি 1000 বার মেসেজ করলেও বা ফোন করলেও তা বিন্দু মাত্র মানে শোনা তো হবেই না, ইগনোর করা হবে, সিম্পলি ইগনোর করা হবে। আমি চাই যে তারা তাদের কাছে পৌঁছাক যারা এর মূল্য দিতে পারে। আর তার সাথে সাথে তোমাদেরকে আমি এটাও জানিয়ে দিচ্ছি যে গতকাল এমন অনেকের রয়েছে যে হয়তো কোনো কারণে রেকর্ডিং ক্লাস বা পিডিএফ নোটস পাওনি, এরকম থাকতে পারে অনেকে। তো সেই জায়গা থেকে আমি বলে দিচ্ছি সেই জায়গা থেকে আমি বলেছি যে গতকাল ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ নোটস আমি দ্বিতীয়বার পাওয়ার সুযোগ করে দেবো তোমাদেরকে। গতকাল ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ নোটস এটা যাতে দ্বিতীয়বার তোমাদের কাছে যাই, আমি সেই সুযোগ করে দেবো। আমি আজকের ক্লাসে জানিয়ে দেবো ক্লাসের শেষে যে কিভাবে তোমরা পাবে। আপাতত স্যার জয়েন করে গেছে, স্যারকে ক্লাসটা করতে দাও। অপ্রয়োজনীয় মেসেজ প্লিজ করো না, তাতে বাকি যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য খুব অসুবিধা হবে। স্যার জয়েন করে গেছেন, প্লিজ একটু স্যারকে কোঅপারেট করবে। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন না, আনমিউট করতে পারবেন। হ্যাঁ, গুড ইভিনিং স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তো গুড ইভিনিং সবাইকে। সবাই শুনতে পাচ্ছে আমার কথা? গুড ইভিনিং। ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো তোমার দিক দিয়ে মাইক্রোফোনটা অফ আছে, সবাই হয়তো আমার কথা কিছু বলতে পারবে না, টেক্সট করতে হবে। তো ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো দেখো, আমি তোমাদেরকে স্ক্রিনটা শেয়ার করে দিয়েছি। তো আমাদের টার্গেট, আজকে টার্গেট হচ্ছে কি, আমাদের WBSSC অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের থেকে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি রিক্রুটমেন্টটা হবে, সেখানে ইংরাজি বিষয়টার কি গুরুত্ব রয়েছে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা আজকের ক্লাসটা করব। তো তো দেখো, যেহেতু আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি আমরা দেখবো যে কোথায় কি কত ইংরাজির কি ওয়েটেজ আছে, মানে কোন সাবজেক্ট থেকে কত কি প্রশ্ন আসে, এবং ইংরাজির যে ওয়েটেজটা কত কি রয়েছে সেই জায়গাটা আমরা ভালো করে দেখবো। এবং বিগত বছরের কিছু প্রশ্নপত্র আমরা সলভ করব, যেখানে দেখে নেবো যে কিভাবে আমরা আহ আমাদের প্রস্তুতিটাকে আরো ভালো করে প্রেজেন্ট করব, ঠিক আছে, আপকামিং পরীক্ষায়। এবার যেহেতু এর আগে যে পরীক্ষাটা হয়েছিল 2016-এ, তাহলে বুঝতেই পারছো এখন 2025-26 এর দিকে চলে আসছে। তো সেখানে কিন্তু কোয়েশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হবে। তো সব ব্যাপারটা আমি আলোচনা করবো যে কিভাবে কেমন কেমন ধরনের প্রশ্নপত্র হতে পারে, বা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কেমন কি হয়। তো সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে যে কোনো পরীক্ষার প্রিপারেশন করতে গেলে সব সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে তো সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে কি, একটা কোয়ালিটি প্রিপারেশন। তো কোয়ালিটি প্রিপারেশনটা দরকার। তো দেখো, যেহেতু কোয়ালিটি প্রিপারেশনটা দরকার, তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমত আমাদের স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটাকে ভালো করে জানতে হবে। এবং তার অ্যাপার্ট ফ্রম দ্যাট তোমাকে জানতে হবে কিভাবে
কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো করা হয়ে থাকে, এবং স্কুল সার্ভিস কমিশন কি কি ধরনের প্রশ্নগুলো করে, ইংরাজির কোন কোন টপিক গুলোকে আমাকে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে, ঠিক আছে, দ্যাট শুড বি আওয়ার প্রায়োরিটি। আমাদের কাছে সময়টা হচ্ছে লিমিটেড, কারণ যেহেতু কখন পরীক্ষা হবে আমরা জানি, খুব সম্প্রতি পরীক্ষা অ্যানাউন্স করে দেবে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু উই হ্যাভ টু বি প্রিপেয়ার্ড, ঠিক আছে। তো সেই জন্য আমাদের কি কি করতে হবে, যেটা সব থেকে বলার কথা, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করে, সেটা হচ্ছে প্রিপারেশনের প্রথমে যেটা ভুল করে সেটা হচ্ছে আমাদের সিলেবাসটাকে ঠিকঠাক করে দেখা হয় না, আর তার সাথে হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলোকে কেউ সলভ করে না। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা কিন্তু অনেকটা লাইট হাউসের মতো, ঠিক আছে। যখন দেখবে তুমি কোনো কিছু একটা করতে যাচ্ছ, তুমি টার্গেট সেট করছো, টার্গেটের আগে কিন্তু তোমার কিছু স্ট্র্যাটেজি লাগে, তো স্ট্র্যাটেজিটা যদি ঠিকঠাক করে না হয় তাহলে কিন্তু সেই যুদ্ধ জেতা যায় না। তো এখানেও তাই, তোমাকে যুদ্ধ জিততে গেলে এখানে তোমাকে সেই পরীক্ষায় যদি ক্র্যাক করতে হয় তাহলে তোমাকে কিছু কি করতে হবে, তোমাকে কিছু এরকম স্টেপ নিতে হবে যেগুলো মাধ্যমে তুমি এক্সামটা ক্র্যাক করতে পারবে। তো সেটার জন্য প্রথম মূলধন হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তো আমরা দেখবো যে কিভাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলোকে স্টাডি করতে হবে, আর তার সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের সাথে কিভাবে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট টপিক গুলো করে নেব, ঠিক আছে। আর কোন কোন ইংরেজি সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালিসিস। মানে অ্যানালিসিস মানে এরকম নয় যে ইংরাজি সাবজেক্টের কোন কোন বিষয় থেকে কি ধরনের প্রশ্নপত্র আসে, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, বোঝা গেল। তো কোন কোন টপিক গুলো থেকে প্রশ্ন আসে কি না আসে সবটা আমি আলোচনা করব, তোমরা একটু সঙ্গে থাকো, সবাই একটু কোঅপারেট করবে, মন দিয়ে সবাই শুনবে। আমি যেটুকু ক্লাস করাবো তাতে আমি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। তারপরও যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা তখন জিজ্ঞেস করতে পারো টেক্সটের মাধ্যমে, আর তোমাদের সেই সময় তোমরা কিন্তু জিজ্ঞেস করে নিতে পারো রিগার্ডিং ইংরেজি। ইংলিশ ছাড়া তোমরা যে সমস্ত কোয়ারিজ থাকবে স্যারের কাছ থেকে তোমরা জেনে নিতে পারবে। সবার কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ঠিক আছে। তো একটু সবাই কোঅপারেট করবে এবং একটু মন দিয়ে শুনবে, কারণ দেখো আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট এই কারণেই, যেহেতু ভালো করে বোঝো যে আজকের ক্লাসটা তুমি কিন্তু আর কখনো পাবে না। তুমি এরপর থেকে কিন্তু সিস্টেমেটিক ওয়েতে ক্লাস করতে পারবে। সিস্টেমেটিক ওয়েতে ক্লাস করতে পারবে মানে কি, তুমি এরপর থেকে রেগুলার বেসিস ক্লাস করবে যেখানে টপিক ওয়াইজ ক্লাস করা হবে। কিন্তু আজকের ক্লাসটা কিন্তু তোমাকে একটা ওভারঅল ডিসকাশন দেবে, যে তোমরা একটা ওভারঅল পয়েন্ট অফ ভিউ পাবে যে কিভাবে আমরা প্রিপারেশনটা করব, বোঝা গেল? আই থিঙ্ক সবার কাছে ক্লিয়ার হচ্ছে। তো আজকের ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু সবাই মন দিয়ে ধৈর্য সহকারে শুনবে, ঠিক আছে। দেখো এখানে প্রথমে দেখো, এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের যে গ্রুপ ডির যে সিলেবাসটা রয়েছে সেখানে কিন্তু আমাদের ইংরাজি বিষয়ের কিন্তু গুরুত্ব নেই। যেখানে গুরুত্ব আছে সেটা হচ্ছে আমাদের গ্রুপ সি তে, ঠিক আছে। গ্রুপ সি, তো WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, ঠিক আছে। এই জায়গাটা দেখো নাম্বার বিভাজনটা প্রথমে চলে আসে, আমি গ্রুপ ডিটা প্রথমে আসি, ঠিক আছে। গ্রুপ ডিটা প্রথমে আসি, তারপরে গ্রুপ সি তে আসছি। দেখো গ্রুপ ডি কি কি রয়েছে, মোট পরীক্ষা হবে 50 মার্কসের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা হচ্ছে 45, আর ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট এটাকে বলে 5 নম্বর। তাহলে বুঝতেই পারছো যে 50 নম্বরের পরীক্ষা হচ্ছে, তার সাথে হচ্ছে 45 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা, তার সাথে 5 নম্বর হচ্ছে ইন্টারভিউ। এবার লিখিত পরীক্ষার ধরনে চলে যাই, কি ধরনের প্রশ্নপত্র হয়, ঠিক আছে। দেখো জেনারেল নলেজ থেকে 15 কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে, যার নম্বর হচ্ছে 15 নম্বর। আচ্ছা কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, অর্থাৎ যাকে আমরা বলি সিএ, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 15 নম্বর থাকবে, 15টা কোয়েশ্চেন থাকবে, 15 নম্বর। আচ্ছা এরপরে দেখো পাটিগণিত থেকে, একদম দেখো কোট আনকোট পাটিগণিত বলে দিয়েছে। এবার কি হবে, যেহেতু এখনকার যে সময় তাতে কিন্তু তোমাকে কিছু পাটিগণিতের সাথে অন্যান্য কিছু করে রাখতে হতে পারে। তো যাই হোক, তো এখান থেকে আমাদের 15 নম্বর থাকবে, তাহলে এইখানটাতে ইংরাজি বিষয়ের কোনো ইম্পর্টেন্স নেই, ঠিক আছে। টোটাল হচ্ছে কি 45, ঠিক আছে, 45 নাম্বার, এটা হচ্ছে আমাদের টোটাল। তাহলে এখানটাতে ইংরাজিটা নেই, আমরা চলে যাই পরেরটাতে, ঠিক আছে। আচ্ছা সময় কতক্ষণ, 60 মিনিট সময়, এমসিকিউ। আচ্ছা প্রতিটা প্রশ্নের মান 1, ঠিক আছে। আচ্ছা সিলেবাসটা এখানে ধরো তোমাদের জন্য দিয়ে দিয়েছি, কি কি সিলেবাস আছে কিনা আছে এই জায়গাটাতে। জেনারেল নলেজে কি সিলেবাস রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্সে কি সিলেবাস রয়েছে, এবং তার সাথে পাটিগণিতে কি সিলেবাস আছে সেটা এখানে দেওয়া আছে। এবার আমাদের যেটা বক্তব্যের বিষয় সেটা হচ্ছে গ্রুপ সি। তাহলে আমরা গ্রুপ সি কে টার্গেট করব,
আমরা গ্রুপ সি কে টার্গেট করলে আমাদের গ্রুপ সি হয়ে যাবে। কেন হয়ে যাবে? গ্রুপ সি কে টার্গেট করি, তাহলে গ্রুপ সি কে টার্গেট করে কেন আমাদের হয়ে যাচ্ছে? দেখো, যেহেতু এটা একটা ক্লারিক্যাল পোস্ট, ঠিক আছে। এবার দেখো নাম্বার বিভাজন কি রয়েছে, এটা আমাদের 100 মার্কসের হবে, ঠিক আছে, ভালো করে বোঝো। 60 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা হবে, একাডেমিক কোয়ালিফিকেশনের জন্য 10 নম্বর, তার সাথে হচ্ছে আমাদের টাইপিং টেস্ট বা কম্পিউটারের দক্ষতা এখানে 25 নম্বর, ঠিক আছে। তাহলে এই জায়গাটা আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে লিখিত পরীক্ষা 60 নম্বর, 10 নম্বর হচ্ছে আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন, এবং তার সাথে হচ্ছে টাইপিং টেস্টে বা কম্পিউটারের দক্ষতা হচ্ছে 25 মার্কস। আর লাস্টে হচ্ছে ইন্টারভিউতে আমাদের 5 নাম্বার, 5 মানে 5 নাম্বার থাকবে। তাহলে এই হচ্ছে আমার প্রকৃত আর কি বিষয়। এবার পরীক্ষার ধরনে দেখে নিই কি কি থাকছে। দেখো, প্রতিটা জায়গা থেকে অর্থাৎ প্রতিটা সেক্টর থেকে, যেখানে জেনারেল নলেজ ওখানেও ছিল এখানেও আছে, কারেন্ট অ্যাফেয়ার্স ওখানেও ছিল এখানেও আছে, ইংরাজিটা অ্যাড হচ্ছে, আর পাটিগণিত ওখানেও ছিল এখানে আছে। প্রতিটা প্রশ্নের সংখ্যা দেখতে পাচ্ছ, 4টে সেক্টর রয়েছে, 4টে সেক্টরে আমাদের টোটাল কোয়েশ্চেন থাকছে 60, ঠিক আছে, 60টা কোয়েশ্চেন এবং 60 নম্বর, মানে টোটাল হচ্ছে আমাদের 60টা কোয়েশ্চেন 60 নম্বর, ঠিক আছে। তাহলে 1 ঘন্টা সময় থাকবে, 1 ঘন্টা সময় থাকবে, এমসিকিউ হবে এবং প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর, ঠিক আছে। তাহলে ইংরাজিতে 15টা কোয়েশ্চেন 15 নম্বর। এবার দেখো এখানে কি কি থাকছে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, আচ্ছা জেনারেল ইংলিশ। দেখো প্রথমে দেখো কি বলেছে, শব্দ তালিকা অর্থাৎ ওয়ার্ড নেস্ট যাকে বলে, ঠিক আছে। এগুলো নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করছি পরে। ওয়ার্ড নেস্ট, ঠিক আছে। ব্যাকরণ মানে গ্রামার, এই গ্রামারটা কিন্তু এখানে প্রচুর ভাস্ট একটা জিনিস জায়গা আছে। বাক্যের কাঠামো মানে সেন্টেন্স কনস্ট্রাকশন বা সেন্টেন্স স্ট্রাকচার। আচ্ছা, সমার্থক শব্দ মানে সিনোনিম। আচ্ছা, বিপরীত শব্দ মানে অ্যান্টোনিম। এদের সঠিক ব্যবহার, তার মানে এদের কারেক্ট ইউজেস এবং তার কারেক্ট ইউজেস, ঠিক আছে। অর্থাৎ আমরা কিভাবে সেগুলোকে সিনোনিম বা অ্যান্টোনিম গুলোকে কোনো একটা বাক্যে ব্যবহার করব, তার কারেক্ট ইউজেস এই সম্বন্ধে আমাদের প্রশ্ন করা হবে। বোঝা গেছে? তার মানে দেখো একটা ইম্পর্টেন্স তোমরা দেখতে পাচ্ছ যে ভোকাবুলারির কিন্তু একটা ইম্পর্টেন্স রয়েছে খুব ভালো, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামার এবং মানে সিনোনিম অ্যান্টোনিমের সাথে আরো কিছু টপিক আমাদের করতে হবে, সেগুলো কি কি করবো সেগুলো আমি করবো, ঠিক আছে। দেখো যদি আমরা গ্রামারের জায়গাটা যাই, তাহলে গ্রামারটা পুরোপুরি আমরা কমপ্লিট করব, একদম নাউন থেকে শুরু করে মানে পার্টস অফ স্পিচ থেকে শুরু করে পুরোটা কমপ্লিট করব। আচ্ছা, তারপরে আমাদের এটা হয়ে গেল, তারপরে টেন্সটা ভালো করে কমপ্লিট করব। আচ্ছা, আমরা সেন্টেন্স স্ট্রাকচার ভালো করে কমপ্লিট করব, ক্লজ ভালো করে করব, কারণ ক্লজ থেকে প্রশ্ন এসছে, ক্লজ আইডেন্টিফিকেশন থেকে প্রশ্ন আসে, সেন্টেন্স স্ট্রাকচার আর ক্লজ। আচ্ছা, তারপরে ধরো কোয়েশ্চেন ট্যাগ থেকে করব। তাহলে এই ধরনের প্রশ্নপত্রগুলো আমাদের করে রাখতে হবে, ঠিক আছে। এবার যদি আমরা ভোকাবুলারিতে চলে যাই, তাহলে আমাদের প্রথম প্রেফারেন্স হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, নাম্বার 2 হচ্ছে ফ্রেজাল ভার্ব, নাম্বার 3 হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, নাম্বার 4 সিনোনিম, নাম্বার 5 অ্যান্টোনিম, নাম্বার 6 হচ্ছে ইডিয়াম। এই জায়গাগুলো আমাদের করতে হচ্ছে, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ফ্রেজাল ভার্ব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সিনোনিম, অ্যান্টোনিম, ইডিয়াম, ঠিক আছে। এই জায়গাটা করে ফেলতে পারলে কিন্তু আর কিছু আমাদের দরকার নেই, ভোকাবুলারি পার্ট কমপ্লিট। এবং গ্রামার এবং ভোকাবুলারি এইটুকু ওয়েটেজ কিন্তু আমাদের আছে। এটা স্যার কি করে বুঝলাম? এটা আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করার সময় বুঝতে পারবো যে ওয়েটেজ গুলো কি কি রয়েছে। এবার তোমাদের আমি দেখাবো যে আমরা কিভাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটাকে অ্যানালিসিস করেছি বা করে আমরা কি এখান থেকে ড্র আউট করেছি। দেখো, আমরা যদি ইংরেজি বিষয়টাকে পুরো 3টে ভাগে ভাগ করা যায়, মনে রাখবো সবসময় ইংরেজি বিষয়টিকে 3টে ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। একটা হচ্ছে গ্রামার সেকশন, একটা ভোকাবুলারি সেকশন, আর একটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন সেক্টর, ঠিক আছে। 3টে সেকশনে ভাগ করা যায়। এবার সমস্যাটা হচ্ছে যে আমরা মনে করি যে আমরা সবাই গ্রামার অল্প বিস্তর জানি। প্রবলেমটা হচ্ছে আমরা একাডেমিকে যেরকম গ্রামারটা শিখেছি, একাডেমিক লাইফে যে গ্রামারটা শিখে এসেছি, সেখানে শুধুমাত্র আমরা ডেফিনেশন ওরিয়েন্টেড শিখে এসেছি, ডেফিনেশন ওরিয়েন্টেড কিন্তু শিখে এসেছি। হোয়াট ইজ নাউন এটুকু শিখেছি, নাউন কাকে বলে, ক্লাসিফিকেশন অফ নাউন কাকে বলে, এইগুলো শিখেছি। এবার একাডেমিকের সাথে কম্পিটিটিভ এক্সামিনেশনের পার্থক্যটা এখানটাতেই, এখানে আমরা সবটাই অ্যাপ্লিকেশনের উপরে জোর দেব, অ্যাপ্লিকেশনের উপর জোর দেব, ঠিক আছে।
আমরা একাডেমিকের সাথে ডিফারেন্সটা এটাই যে আমরা পুরোপুরি এখানটায় কিন্তু অ্যাপ্লিকেশনের উপরে জোর দেব। ঠিক আছে, তার মানে এগুলো হাউ দিস হাউ দিস হাউ দিস কি বলবো যে টপিকস আর বিং ইউজড ইন আ পার্টিকুলার সেন্টেন্স। ঠিক আছে, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তার মানে এখানে পুরোটাই কিন্তু অ্যাপ্লিকেশন নির্ভর। ঠিক আছে, তাহলে এই অ্যাপ্লিকেশন পার্টটাই আমরা একটু জোর দেওয়ার চেষ্টা করবো এখানটাতে। ঠিক আছে, তাহলে একাডেমিকের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, ডেফিনেশন পড়েছি, ক্লাসিফিকেশন পড়েছি, আর কিছু পড়েছি। ঠিক আছে, এই দুটো আমরা পড়েছি। এখানে জোর দিচ্ছি কি অ্যাপ্লিকেশন, তার মানে কিভাবে আমরা একটা নাউন কিভাবে বাক্যে কাজ করে, বা একটা প্রোনাউন কিভাবে কাজ করছে পুরো বাক্যে, সেই জায়গাটাকে জোর দিচ্ছি। ঠিক আছে, আমরা এইখানটাতে কম্পিটিটিভ এক্সামিনেশনে সেই জায়গাটা আমরা একটু দেখবো। দেখো, এবার যদি আমরা ইংলিশ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটাকে অ্যানালিসিস করি, দেখতে পাচ্ছি, দেখো প্রথমে আমি যদি গ্রামার সেকশনটাই চলে আসি, গ্রামার সেকশনে কি বলছে দেখো। গ্রামার সেকশনে আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ভালোভাবে যদি অ্যানালিসিস করে থাকি, তাহলে দেখতে পাবো যে টপিকটা সব থেকে ইম্পর্টেন্ট এবং বেশি বার করে এসছে সেই টপিকটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ম্যাক্সিমাম স্টুডেন্টসরা কিন্তু এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটাকে কিন্তু অ্যাভয়েড করে চলে যায়। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে যে কেন অ্যাভয়েড করে চলে যায়, ব্যাপারটা হচ্ছে কি দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টপিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন, তোমরা স্টেটের যে কোনো পরীক্ষা দেবে, স্টেটের যে কোনো পরীক্ষা দেবে, সব জায়গায় দেখতে পাবে যে এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই টপিকটা দেখতে পাচ্ছ, সমস্ত ক্ষেত্রে সমস্ত পরীক্ষায় ইকুয়ালি ইম্পর্টেন্ট। সব থেকে বেশি ওয়েটেজ এটাতে থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস স্যার কি আছে টপিকটাতে এত ইম্পর্টেন্ট কেন? কারণ দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টপিকটাকে যদি আমরা বিশ্লেষণ করে দেখি, তাহলে দেখতে পাবো প্রথমে এর মধ্যে চলে আসে সিনোনিম, প্রথমে এর মধ্যে চলে আসে অ্যান্টোনিম, প্রথমে চলে আসে নিয়ারেস্ট ওয়ার্ড, প্রথমে চলে আসে ফ্রেজাল ভার্ব। এই সমস্ত টপিক গুলোকে এ কভার করে ফেলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, তো এই জন্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টপিকটা এতটা ইম্পর্টেন্ট হয়ে যায়। মানে ইন্ডিভিজুয়ালি কিন্তু ফ্রেজাল ভার্ব থেকে আলাদা প্রশ্ন আসে, কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পার্টিকুলার এই টপিকটা থেকে কিন্তু প্রশ্ন চলে আসে। তাহলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে আমরা 3টে প্রশ্ন পাচ্ছি প্রিভিয়াস ইয়ারে, তাহলে সব থেকে ওয়েটেজ দেখতে পাচ্ছ বেশি। নাম্বার 2 হচ্ছে সেন্টেন্স ট্রান্সফরমেশন। হোয়াট ইজ সেন্টেন্স ট্রান্সফরমেশন দেখে নি। সেন্টেন্স ট্রান্সফরমেশন বলতে কি বোঝায় দেখো, তোমাকে বলবে যদি আমরা বলি যে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, তোমাকে যদি প্রশ্ন করা হয় অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স কয় প্রকার, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স 3 প্রকার, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এবার যদি বলা হয় যে অ্যাকর্ডিং টু ফাংশন সেন্টেন্স কয় প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ আর এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ, এই অ্যাসার্টিভ সেন্টেন্স এটাকে আমি আরেকটা বলবো স্টেটমেন্ট অ্যাকর্ডিং টু ফাংশন। তাহলে অ্যাকর্ডিং টু ফাংশন সেন্টেন্স কয় প্রকার, 5 প্রকার। আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স 3 প্রকার। ঠিক আছে, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, আর অ্যাকর্ডিং টু ফাংশন অ্যাসার্টিভ বা স্টেটমেন্ট, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এই 5 ভাগে ভাগ করা যাচ্ছে। ঠিক আছে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এবার তোমাকে দেবে যে কি পরীক্ষায় কি থাকবে স্যার, পরীক্ষায় থাকবে যে সিম্পল থেকে কমপ্লেক্সে কনভার্ট করো, সিম্পল থেকে কম্পাউন্ডে কনভার্ট করো, এরকম ভাবে থাকবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এইরকম ভাবে ট্রান্সফরমেশন তোমাকে দেওয়া হবে। বোঝা গেছে ব্যাপারটা? তার মানে ট্রান্সফরমেশনটা হচ্ছে আমাদের কিন্তু পরীক্ষায় দেবে। ধরো বললাম আই স আ wounded
wounded tiger। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে সিম্পল সেন্টেন্স কাকে বলবো? সিম্পল সেন্টেন্স আমরা তাকেই বলবো যেখানে সাবজেক্ট একটা থাকবে আর ফাইনাইট ভার্ব একটা থাকবে। হোয়াট ইজ ফাইনাইট ভার্ব? যে ভার্ব কোনো বাক্যের সাবজেক্ট, পার্সন, নাম্বার এবং টেন্স, কোনো বাক্যের সাবজেক্ট, পার্সন, নাম্বার, টেন্স এই চারটে দ্বারা ডিরেক্টলি রেগুলেটেড হয়, ডিরেক্টলি রেগুলেটেড হবে। ঠিক আছে, তাদেরকে আমরা বলবো ফাইনাইট ভার্ব। তাহলে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, বাদ বাকি নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। তাহলে সাবজেক্ট কি আছে? আই আছে, এটা সাবজেক্ট। এটা আমাদের কি রয়েছে? ভার্ব আছে। কি ভার্ব? এটাকে বলা হয় ফাইনাইট ভার্ব। ঠিক আছে, আচ্ছা ওউন্ডেড হচ্ছে কি আমাদের পাস্ট পার্টিসিপল, টাইগার কি? নাউন। তাহলে এটাই আমাদের হচ্ছে সিম্পল সেন্টেন্স হয়ে গেল, আই স আ ওউন্ডেড টাইগার। এবার যদি তোমাকে এটা বলে যে এটাকে কমপ্লেক্স করতে হবে, তাহলে প্রথমত কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলবো আমরা? যেখানে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে আর এক অথবা একের বেশি সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। ঠিক আছে, তাহলে এটা কি করে করব? আই স আ টাইগার, তাহলে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল। হুইচ ওয়াজ wounded। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা আমি সাবঅর্ডিনেট ক্লজ যোগ করে দিলাম। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল। তাহলে এটা একটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, আই স আ টাইগার হুইচ ওয়াজ wounded। ঠিক আছে, আচ্ছা এবার যদি এটাকে বলে কম্পাউন্ড সেন্টেন্সে কনভার্ট করতে, তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে কি হবে? একটা প্রিন্সিপাল ক্লজের সাথে যখন এক অথবা একাধিক প্রিন্সিপাল ক্লজই থাকবে, এখানে কোনো সাবঅর্ডিনেটের জায়গা নেই, একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, তার সাথে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। আই স আ টাইগার and it was wounded। আমি একটা টাইগারকে দেখলাম এবং সেটা ইট ওয়াজ wounded। ঠিক আছে, তার মানে এখানে দেখো মাঝখানে একটা এই যে একটা এন্ড যুক্ত করে দিলাম। এন্ডটাকে কি বলা হয়? এন্ডটা অবশ্যই একটা কনজাংশন। কি ধরনের কনজাংশন? একে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন। কনজাংশনে দু রকম ভাগ আছে, একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন আর একটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। আরো স্পেসিফিক্যালি বললে কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে প্রথম যে কনজাংশনটা রয়েছে তাকে বলা হয় কপুলেটিভ বা কিউমুলেটিভ কনজাংশন, কপুলেটিভ অর কিউমুলেটিভ কনজাংশন। তাহলে এই এন্ডটা হচ্ছে কপুলেটিভ বা কিউমুলেটিভ কনজাংশনের মধ্যে পড়ে। মানে যে সমস্ত কপুলেটিভ বা কিউমুলেটিভ কাদেরকে বলবো? যে সমস্ত কনজাংশন গুলো কোনো একটা পেয়ার তৈরি করে, পেয়ার, জোড়া তৈরি করে। ঠিক আছে, তাহলে এন্ড তৈরি করছে, অ্যাজ ওয়েল অ্যাজ তৈরি করছে। ঠিক আছে, আচ্ছা নট অনলি বাট অলসো তৈরি করছে। তাহলে এগুলো সবই হচ্ছে আমাদের কপুলেটিভ কনজাংশন। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশনের প্রথম ভাগটা হচ্ছে কপুলেটিভ কনজাংশন। তাহলে আই স আ টাইগার এন্ড ইট ওয়াজ wounded, তার মানে এখানটা একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়ে গেল। জাস্ট এই যে ট্রান্সফরমেশন গুলো, দ্য ওয়ে অফ ট্রান্সফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের এই ট্রান্সফরমেশন গুলোকে শিখতে হবে, যেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। তাহলে এই জায়গাগুলো কিন্তু তোমার বেসিক জায়গাগুলো কিন্তু রেডি রাখতে হবে, তাহলেই তুমি কিন্তু কনভার্সন করতে পারবে। এবার তোমার হতে পারে যে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স দিল, তোমাকে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে করতে হতে পারে, এরকম দিতে পারে। ঠিক আছে, ফাংশন অনুযায়ী যদি দেয়, এটা আমরা স্ট্রাকচার অনুযায়ী পরিবর্তন করলাম। সাধারণত স্ট্রাকচার অনুযায়ী পরীক্ষাতে এসছে, আমাদের ফাংশনটাও করে রাখতে হবে। তাহলে কি করবে? এখান থেকে আমাদের 1 নম্বর থাকছে। নাম্বার 3 দেখো, এরার কারেকশন। এরার কারেকশন মানে এই জায়গাটা কিন্তু একটা ভাস্ট এরিয়া। হোয়াট ইজ এরার কারেকশন? ঠিক আছে, একটা এরার, তোমাকে এরার খুঁজতে গেলে কি করতে হবে? এরার, ভুল খুঁজতে হবে। তার মানে তোমাকে গ্রামার গুলে খেতে হবে, তোমার গ্রামার গুলে খেতে হবে। মানে গ্রামার মানে ওই নাউন কাকে বলে নয়, অ্যাপ্লিকেশন গুলো গুলে খেতে হবে। অ্যাপ্লিকেশন পার্ট, এই অ্যাপ্লিকেশনটা গুলে খেতে হবে। ঠিক আছে, এই এরার এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্ট একটা টপিক হয়। ঠিক আছে, এই দুটো জায়গায় গ্রামার ছাড়া কিছু নেই, এই দুটো জায়গায় গ্রামার ছাড়া কিছু নেই। ঠিক আছে, একটা এরার এবং সেন্টেন্স ইমপ্রুভমেন্ট দুটো জায়গাতেই কিন্তু গ্রামারের ওপরে দাঁড়িয়ে রয়েছে।
তাহলে এর জন্য আমাদের কিন্তু গ্রামারটা খুব ভালো করে শিখতে হবে। আমরা ক্লাস অনুযায়ী পরপর করে সেই গ্রামারটা স্টেপ ওয়াইজ শিখে নেব, ঠিক আছে? এটা কোনো সমস্যা কিছু নেই, সবারই এটার জায়গায় সমস্যা থাকে। তো আস্তে আস্তে মানে স্টেপ অনুযায়ী আমরা যখন শিখতে থাকবো তখন দেখবি ক্লাসে আমাদের তৈরি হয়ে যাচ্ছে। ডোন্ট বি ওয়ারিড অ্যাবাউট ইট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এরার কারেকশন থেকে কতগুলো প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ারে? 2টো প্রশ্ন এসেছে, ঠিক আছে? এরপরে দেখো ওয়ার্ড মিনিং ইন সেন্টেন্স। ওয়ার্ড মিনিং থেকে প্রশ্ন এসছে কতগুলো? একটা প্রশ্ন এসছে, ঠিক আছে? ওয়ার্ড মিনিং বলতে কি বোঝায়? মানে ধরো একটা কারেক্ট ইউজেস অফ ওয়ার্ডস দিল, ঠিক আছে? আমরা দেখবো একটু পরে। কারেক্ট ইউজেস অফ ওয়ার্ডস মানে কোনো একটা শব্দ দিয়েছে, সেই শব্দের মিনিংটা তোমাকে লিখতে হবে। মানে বলতে পারো এটা একটা নিয়ারেস্ট মিনিং হতে পারে, এটা হতে পারে সিনোনিম, এটা হতে পারে অ্যান্টোনিম, হবে না কারণ এটা নিয়ারেস্ট মিনিং উপরেই দেয়, ঠিক আছে? তাহলে ওয়ার্ড মিনিং ইন সেন্টেন্স, কোনো বাক্যে একটা ওয়ার্ড মিনিংটা কি হচ্ছে সেইটা আমাদের 1 নম্বর থাকছে। এরপরে কি বলেছে দেখো, গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স। তার মানে তোমাকে কিছু সেন্টেন্স দেবে, মানে এ বি সি ডি করে 4টে সেন্টেন্স দেবে। এবার তোমাকে দেখতে হবে যে এই 4টে সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট কিনা, ঠিক আছে? গ্রামারের কোনো ভুল আছে কিনা সেটাকে তোমাকে রেকটিফাই করতে হবে। তার মানে দেখতে পাচ্ছ এই জায়গাটাও কিন্তু একই রকম ভাবে গ্রামার বেসড, গ্রামার বেসড। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার, ঠিক আছে? এবার দেখো কতগুলো প্রশ্ন এসেছে প্রিভিয়াস ইয়ারে? 2টো কোয়েশ্চেন এসছে। তারপরে দেখো সেন্টেন্স টাইপ, বুঝতেই পারছো সেন্টেন্স টাইপ মানে, ঠিক আছে? সেন্টেন্স টাইপ বলতে কি বোঝায়? ওই যে কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্স এটাও বোঝায়, অথবা অ্যাসার্টিভ বা ইন্টারোগেটিভ এটাও বোঝায়। তাহলে সেন্টেন্স টাইপ থেকে 2টো প্রশ্ন এসছে। আমরা দেখবো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখবো একটু করেই, যখন সলভ করবো তখন আরো ব্যাপারটা কিন্তু বুঝতে পারবো, ঠিক আছে? এরপরে দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এখান থেকে একটা প্রশ্ন এসছে। তাহলে দেখো তোমাদের ওয়েটেজ দেখো বেশিরভাগই কিন্তু গ্রামার সেক্টরে, 3 আর 4 6 7 9 11 12। তার মানে এই জায়গাটা কিন্তু 12 নম্বর আউট অফ 15 গ্রামারের ওপর দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? এবং আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে সব থেকে যেটা কম্পিটিটিভ লাইনে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হোয়াট টু স্টাডি। হোয়াট টু স্টাডি থেকে ইম্পর্টেন্ট কোনটা? হোয়াট নট টু স্টাডি, ঠিক আছে? হোয়াট টু স্টাডি সবাই বুঝতে পারে, কিন্তু হোয়াট নট টু স্টাডি যদি তুমি না বুঝতে পারো, হোয়াট নট টু স্টাডি যদি তুমি না বুঝতে পারো, তুমি কখনোই তোমার সিলেবাস কমপ্লিট করতে পারবে না। কারণ তুমি তো জানো না যে কোনটা পড়তে হবে না, তুমি সব পড়ে যাবে। তাহলে একটা ইংরেজি বইতে কথার কথা 50টা টপিক আছে, তাহলে 50টা টপিক তোমাকে পড়তে হবে। এবার তুমি দেখছো পরীক্ষাতে এই 15টা টপিকের থেকেই প্রশ্ন আসে। তার মানে তুমি যে এই যে 50 টপিক থেকে 15টা টপিক বাদ দিচ্ছ, মানে ধরো মানে 2 3 মানে 35, তোমার কাছে এই 35 রয়েছে, তোমার 35 টপিকটা তুমি পড়ে ফেলেছো, এটা ওয়েস্টেজ অফ টাইম হয়েছে, মানে ওয়েস্ট অফ টাইম, আর কিছুই হয়নি, ওয়েস্ট অফ টাইম। আমি যদি এক্সাম পার্সপেক্টিভে দেখি, কারণ তোমার কাছে তো সময় কম, তোমার কাছে মেরে কেটে 6 মাস সময় আছে, তাহলে 6 মান্থসের মধ্যে তোমাকে সবকিছু কমপ্লিট করতে হবে। তুমি এখানে কি করলে? 50টা টপিক করে ফেললে, কারণ তুমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখোনি, তুমি সিলেবাস দেখোনি, তুমি যা পেরেছো একটা ইংরাজি বই ধরেছো, প্রথম থেকে শেষ অবধি করে ফেলেছো, এবং মনে করছো যে আমি সব ইংরাজি পেরে যাবো। না, তারপরেও তুমি ইংরাজি পারবে না। কারণ কি? তোমার পদ্ধতি ঠিক নেই, তুমি স্মার্ট ওয়েতে এগোনি, তোমার অ্যাপ্রোচটা কিন্তু খুব সঠিক ছিল না, ঠিক আছে? কারণ তুমি হোয়াট টু স্টাডির উপর জোর দিয়েছো, হোয়াট নট টু স্টাডির উপরে জোর দাওনি। তোমার এখানটায় জোর দেওয়া উচিত ছিল আগে, হোয়াট নট টু স্টাডি। আমি যদি এখানটায় 35 টপিককে এলিমিনেট করে দিতে পারতাম, তাহলে দেখো আমার উপরে কিন্তু বোঝা অনেক কমে যেত। আমি তখন এই 15টা টপিক নিয়ে কিন্তু কাজ করতাম। কিন্তু যার কাছে এই 50টা টপিকের ভার আছে, সে কিন্তু বার্ডেন্ড হয়ে গেছে, তার কিন্তু মাথাটা পাজলড হয়ে গেছে, কারণ সে কিন্তু ওভার বার্ডেন্ড হয়ে গেছে, ঠিক আছে? সে না পারবে কোনো জায়গা ভালো করে তৈরি করতে, না পারবে কোনো কিছু করতে, বোঝা গেছে ব্যাপারটা? আর যার জন্যই এই প্ল্যানিংটা দরকার হয়, বুঝতে পেরেছো? তাহলে আউট অফ 15 আমাদের এই টপিক থেকে প্রশ্ন আসছে, তার মানে এই টপিক গুলোকে আমরা প্রথম প্রায়োরিটি সেক্টরে রাখবো, ঠিক আছে? আমি প্রায়োরিটি সেক্টর বানাবো। আমি খুব বেশি হলে 15টা টপিক করবো। আমি আমার 15 মার্কস আমার টার্গেট, 15 মার্কস, এবং চ্যাপ্টার টার্গেট হচ্ছে আমাদের 15। এবার আমি 3টে সেগমেন্টে ভাগ করবো, ফার্স্ট প্রায়োরিটি, সেকেন্ড প্রায়োরিটি, থার্ড প্রায়োরিটি।
ঠিক আছে, ভাগ করলাম, ফার্স্ট সেকেন্ড থার্ডে ভাগ করলাম। এবার আমার যেগুলো পরীক্ষায় আমি গ্রামারে পেলাম সেগুলোকে এখানটা লিখে ফেলবো। আচ্ছা, সেকেন্ড প্রায়োরিটি কি, মানে এগুলো যখন হয়ে যাচ্ছে এগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য কিছু আমার জিনিস রাখতে হবে, যেটা সেকেন্ড প্রায়োরিটি সেট করবো। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে এখানটায় আমার দেখো গ্রামার সেক্টরে কতগুলো, 7টা টপিক রয়েছে। খুব বেশি হলে মানে 7টাও না, 1 ওয়ার্ডটাও এখানে হবে না, 1 ওয়ার্ডটা চলে যাবে ভোকাবুলারি সেক্টরে। মানে এই টপিকটাকে তুমি নিয়ে যাও ভোকাবুলারিতে, এই টপিকটাকে 6টা টপিক পাচ্ছ, তার মানে তোমাকে 6টা প্রায়োরিটি সেক্টর সেট হবে, মানে 6 আর থাকলো 9টা। এখানে দেখা গেলো তুমি 6টা রাখলে 12টা, আর এখানে তুমি 3টে রাখলে, এই হয়ে গেল তোমার পুরো প্রিপারেশন। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে ভোকাবুলারি সেক্টরটাও তাই মানে ইম্পর্টেন্স দিয়ে করতে হবে, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ওয়ে। আচ্ছা, এবার চলে যাই ভোকাবুলারি সেক্টরটা দেখে নাও। সিনোনিম থেকে কতগুলো প্রশ্ন এসছে, মাত্র একটা প্রশ্ন এসছে সিনোনিম থেকে। ঠিক আছে, তাহলে সিনোনিম মানে কি আমরা জানি, সমার্থক শব্দ। সমার্থক শব্দ, ঠিক আছে, তাহলে সিনোনিম থেকে একটা প্রশ্ন এসছে। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, ছোট করলে একমাত্র দেখা যাচ্ছে না ছোট, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আবার একবার রিজয়েন করে দাও। সবার কাছে স্ক্রিনটা ভিজিবল তো? সবার কাছে স্ক্রিন ভিজিবল তো? আচ্ছা, তাই তো, ভেরি গুড। ঠিক আছে, ওকে, ঠিক আছে, একটু একটু রিজয়েন করে নাও, আবার ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। ওকে, তো দেখো সিনোনিম থেকে একটা প্রশ্ন আসছে। আচ্ছা, ফ্রেজাল ভার্ব থেকে কতগুলো প্রশ্ন এসছে, একটা প্রশ্ন এসছে। অ্যান্টোনিম থেকে কতগুলো প্রশ্ন এসছে, একটা প্রশ্ন এসছে। আর এটার সাথে আমি 1 ওয়ার্ড জুড়ে দিচ্ছি এখানটাতে, 4 নম্বরে 1 ওয়ার্ড সাবস্টিটিউশন, এখান থেকে একটা প্রশ্ন এসছে। তাহলে দেখো তোমাদের কাছে কিন্তু ছবির মতো পরিষ্কার হয়ে গেল হোয়াট টু স্টাডি। ঠিক আছে, হোয়াট টু স্টাডি পরিষ্কার হয়ে গেছে তোমাদের কাছে, হোয়াট টু স্টাডি পরিষ্কার হয়ে গেল, আর হোয়াট নট টু স্টাডিও পরিষ্কার হয়ে গেল। এইটা হচ্ছে স্মার্ট ওয়ে। ঠিক আছে, স্মার্ট ওয়ে মানে এটা নয় যে আমি পড়বো কম, এরকম নয়। পড়বো কম কেন, তোমার তুমি পড়ছো কম সেটাও তোমাকে কিন্তু একটা মানে কি বলবো, একটা স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে। তোমার ইচ্ছা হলো না যে স্যার আজকে আমার সিনোনিমটা পড়তেই ভালো লাগছে না, এদিকে সিনোনিমটা পরীক্ষায় আসছে, আমি পড়তেই ভালো লাগছে না বলে পড়লাম না, হবে না। পরীক্ষায় এসছে মানে এটাকে তোমাকে ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। ঠিক আছে, তুমি এখানে কি করতে পারো, তুমি হোমোনিম বাদ দিতে পারো, যেহেতু হোমোনিমটা পরীক্ষাতে আসেনি তাহলে হোমোনিমটাই বাদ দিতে পারছি। হোমোনিমটা হোমোনিমটা আমি বাদ দিতে পারি। ঠিক আছে, হোমোনিয়াম আমি বাদ দিলাম, কারণ হোমোনিয়াম পরীক্ষা আসে না, হোমোনিয়াম পরীক্ষায় বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, কিন্তু সিনোনিম একটা প্রশ্ন আসে আমি কখনোই বাদ দিতে পারবো, অ্যান্টোনিম একটা প্রশ্ন আসে বা কখনোই বাদ দিতে পারবো। ঠিক আছে, তার মানে আমি ভোকাবুলারি সেক্টরটা দেখলাম যে কতগুলো ওয়েটেজ আমাদের, 4টে। 4টে, এখানে 4, ওখানে 11 হবে, তার মানে 11। এই হচ্ছে আমার টোটাল পুরো সিনারিও। সবাই বুঝতে পেরেছো? দেখো এইখানে বুঝতে পেরেছো কিনা বল, সবার কাছে অ্যানালিসিস ক্লিয়ার আছে? হোমোনিম কি স্যার? আচ্ছা, হোমোনিম হচ্ছে সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ। ঠিক আছে, উচ্চারণ একই হবে, অর্থ ভিন্ন হবে। বুঝে গেছে? Okay, কিছুই না, ওখানটা একটা জাস্ট চার্ট করে নিলে এই ব্যাপারটা হয়ে যায়। ঠিক আছে, এখানে একটা চার্ট করে নিলেই হয়ে যায়। ঠিক আছে, 3টে ক্রাইটেরিয়া থাকে হোমোনিম, মানে মেইনলি যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কি আমাদের হোমোনিম, হোমোগ্রাফ এবং হোমোফোন। হোমোনিম, হোমোগ্রাফ এবং তার সাথে হচ্ছে হোমোফোন। 3টে কি হয়ে যায় দেখো, 3টে জায়গা অ্যাকচুয়ালি এই 3টে জিনিস ভ্যারি করে ওই 3 জায়গায়। একটা হচ্ছে স্পেলিং, একটা স্পেলিং, একটা হচ্ছে উচ্চারণ মানে প্রোনাউন্সিয়েশন,
আর একটা হচ্ছে মিনিং। মিনিং মানে একটা হচ্ছে বানান, একটা উচ্চারণ এবং মিনিং। বোঝা গেছে? তাহলে হোমোনিমের ক্ষেত্রে কি হয়ে যায়? হোমোনিমের ক্ষেত্রে প্রথম দুটো, এই যে হোমোনিমের ক্ষেত্রে আসি, স্পেলিংটাও সেম থাকে, প্রোনাউন্সিয়েশন সেম থাকে, শুধু মিনিংটা ডিফারেন্ট হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, হোমোগ্রাফের ক্ষেত্রে কি হয়ে যায়? এটা সেম থাকে, প্রোনাউন্সিয়েশনটা ডিফারেন্ট হয়ে যায়, আর মিনিংটাও হচ্ছে ডিফারেন্ট হয়ে যাবে। মিনিংটাও ডিফারেন্ট হয়ে যাবে। ঠিক আছে? হোমোফোনের ক্ষেত্রে কি হয়? হোমোফোনের ক্ষেত্রে ডিফারেন্ট, সেম, ডিফারেন্ট। ব্যাস, এই জায়গাটাকেও মনে রাখতে পারলে আর কোনোদিন তার সমস্যা হবে না। হোমোনিমের ক্ষেত্রে স্পেলিং সেম থাকে, প্রোনাউন্সিয়েশন সেম থাকে, মিনিংটা ডিফারেন্ট হয়ে যায়। হোমোগ্রাফের ক্ষেত্রে কি হয়ে যায়? সেম, ডিফারেন্ট, ডিফারেন্ট। আচ্ছা, হোমোফোনের ক্ষেত্রে ডিফারেন্ট, সেম, ডিফারেন্ট। দেখো 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 ক্লিয়ার হচ্ছে কি? ঠিক আছে, হোমোনিম মানে কি? মানে ডেট হয়ে যাচ্ছে। একটা ডেট মানে কি? ধরো ডেটের ক্ষেত্রেই বলি, ঠিক আছে, বা অ্যাড্রেসের কথা বলো। ঠিক আছে, একটা অ্যাড্রেস তুমি বলছো, একটা অ্যাড্রেস তুমি বলছো ADDRESS। ঠিক আছে, অ্যাড্রেস বলছো, একটা অ্যাড্রেস বলছো প্লিজ প্রোভাইড ইউর অ্যাড্রেস, তোমার ঠিকানাটা আমাকে বলো। আর একটা তুমি বলছো প্লিজ অ্যাড্রেস দি ইস্যু। ঠিক আছে, একটা ডেট মানে তুমি বলছো দিন, আর একটা ডেট মানে তুমি বলছো খেজুর। ঠিক আছে, একটা তুমি ডেট বলছো, ডেট মানে ক্যালেন্ডারের ডেট, আর একটা তুমি বলছো খেজুর। ঠিক আছে, আর ডেট ফ্রুট, এটা বলছো। এই, তার মানে কি? দেখো, স্পেলিং সেম, প্রোনাউন্সিয়েশন সেম, মিনিংটাই ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এই, আর কিছুই না। এই চারটা সবসময় মনে রাখবে, আর কখনোই ভুল হবে না। ঠিক আছে? ওকে, ঠিক আছে। ডেটিং মানে তো অ্যাটলিস্ট তো ওটাই না। ডেট মানে হচ্ছে ক্যালেন্ডারের ডেট। লাভ অ্যাফেয়ার্স কেন হবে? ঠিক আছে, যাই হোক, তাহলে একটা খেজুর, একটা হয়ে গেল। হ্যাঁ, হোমোনিম তো সমচ্চারিত ভিন্নাত্মক শব্দই তো হোমোনিম, বাংলা করলে তাই। ঠিক আছে, ঠিক আছে, যাই হোক। আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি রিডিং কম্প্রিহেনশন সেকশন। এখানে যেমন কোনো ওয়েটেজই নেই, মানে এখানে কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, এখানটায় যেটা হচ্ছে তোমাদের কোনো প্রশ্ন আসে না। রিডিং কম্প্রিহেনশন সেক্টরটা কি হয়? মানে যেগুলো তুমি বলতে পারো PQRS, মানে যাকে হচ্ছে PQRS নামে আমরা চিনি, বা প্যারা জাম্বেল হিসাবে চিনি। ঠিক আছে, প্যারা জাম্বেল হিসাবে চিনি, এরকম ভাবে চিনি। ঠিক আছে, তো সেইখানটাতে আমাদের কোনো প্রশ্ন নেই। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে ক্লোজ টেস্ট হিসাবে চিনি, ক্লোজ টেস্টের প্রশ্ন নেই। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে তোমাদের আনসিন প্যাসেজ, অর্থাৎ কম্প্রিহেনশন প্যাসেজ যাকে বলা হয়, আনসিন প্যাসেজ, সেখান থেকেও কোনো প্রশ্ন নেই। অর্থাৎ এই সেক্টরটা পুরোপুরি এখানে কিন্তু নীল। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা যেটা দেখলাম, অ্যানালিসিস করলাম, সেটা প্রপার ওয়েতে আমরা দেখি যে বিগত বছরের একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, সেখান থেকে আমি দেখি যে সত্যি স্যার এরকম প্রশ্ন এসেছিল কিনা। ঠিক আছে, প্রথমে চলে যাই। 1 নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে। দেখো, 31, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং ভেরি ইজি কোয়েশ্চেন। দেখো, প্রথমত, 1 or 2 স্টার্স ওয়ার স্টিল ড্যাশ ইন দ্য স্কাই। ঠিক আছে, প্রথমত 1 or 2 স্টার্স, প্রথমে তোমাকে বলতে হবে এই কোশ্চেন থেকে আমরা শিখবো 1 or 2 স্টার্স ওয়্যার কেন হলো, এটা আমরা শিখবো। দেখো, যদি কোনো সেন্টেন্স উইথ
along with, together with, in addition to, and not, or, এক্সেট্রা এগুলো দিয়ে যুক্ত থাকে, তাহলে সবসময় মনে রাখবে সাবজেক্ট 1 এবং সাবজেক্ট 2 যদি থাকে, এদের মাঝখানে যদি এটা থাকে, তাহলে সবসময় ভার্ব কাকে ফলো করবে? সবসময় মনে রাখবে ভার্ব কিন্তু সাবজেক্ট 1 কে ফলো করবে। ঠিক আছে, সাবজেক্ট 1 কে ফলো করবে। অরের ক্ষেত্রে, সরি এখানে অর রয়েছে, না অরটা নয়, ঠিক আছে এটা অর নয়, অ্যান্ড নট এগুলোর ক্ষেত্রে, ঠিক আছে, এক্সেট্রা। তার মানে এদের ক্ষেত্রে আমরা দেখবো ভার্ব সবসময় সাবজেক্ট 1 কে ফলো করবে, আর পজেসিভ অ্যাডজেক্টিভ একই রকম ভাবে সাবজেক্ট 1 কেই ফলো করবে। ঠিক আছে, তাহলে এই রুলটা হচ্ছে এটা। এই রুলটাকে ডিফার করছি সেকেন্ড রুল দিয়ে, যদি কোনো সেন্টেন্স ইদার অর, নেইদার নর, নট অনলি বাট অলসো এইগুলো দিয়ে যুক্ত থাকে, তাহলে সাবজেক্ট কি হবে? ভার্ব সবসময় নিয়ারেস্ট সাবজেক্টকে ফলো করবে। নিয়ারেস্ট সাবজেক্ট ভালো করে মাথায় রাখবে, নিয়ারেস্ট সাবজেক্টকে ফলো করবে। পজেসিভ অ্যাডজেক্টিভও নিয়ারেস্ট সাবজেক্টকে ফলো করবে। ভার্ব সবসময় নিয়ারেস্ট সাবজেক্টকে ফলো করবে, পজেসিভ অ্যাডজেক্টিভও কিন্তু নিয়ারেস্ট সাবজেক্টকেই ফলো করবে। এই রুলের সাথে কিন্তু এই রুলটা একটু ডিফারেন্স আছে। এই রুলটা কি করলো? সাবজেক্ট 1 সাবজেক্ট 2 থাকলে সবসময় সাবজেক্ট 1 কে কিন্তু ফলো করবে ভার্ব, এবং পজেসিভ অ্যাডজেক্টিভও তাই করবে। হোয়াট ইজ পজেসিভ অ্যাডজেক্টিভ? পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে কিছুই না, দেখো তোমরা পড়েছো, আই এর জন্য হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই, উই এর জন্য আওয়ার, ইউর জন্য ইয়র, হির জন্য হিজ, শির জন্য হার, আর দের জন্য দেয়ার। এগুলোকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে ইদার অর বা নেইদার নর, অর্থাৎ অর যেখানে আছে এটা কাকে, এটা কি করবে? ভার্ব সবসময় নিয়ারেস্ট সাবজেক্টকে ফলো করবে, নিয়ারেস্ট সাবজেক্ট কাছাকাছি সাবজেক্টকে ফলো করবে। পজেসিভ অ্যাডজেক্টিভ কি করবে? নিয়ারেস্ট সাবজেক্টকে ফলো। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এখানে অর আছে, তাহলে অর আছে, অর আছে, তাহলে ভার্বের কাছাকাছি কে রয়েছে? ওয়্যার। ওয়্যারটা হচ্ছে ভার্ব, তার কাছাকাছি কে আছে? সাবজেক্ট 2 স্টার্স। এটা কাছের সাবজেক্ট, এটা আমাদের দূরের সাবজেক্ট। তাহলে ভার্ব কি করবে? সবসময় নিয়ারেস্ট সাবজেক্টকে ফলো করছে, তাহলে 2 স্টার্স কে দেখে বসেছে, তাহলে ওয়্যার বসেছে এখানে। ঠিক আছে, কোয়েশ্চেনটা এরকম আসেনি, আমি জাস্ট তোমাদেরকে এটা এক্সপ্লেন করে দিলাম কেন এখানে ওয়্যার হলো। এরকমও তো আসতে পারে, এই কোয়েশ্চেনটাই কিন্তু এরার হিসাবে আসতে পারে, এই কোয়েশ্চেনটাই এরার হিসাবে আসতে পারে, তখন আমরা কিভাবে সলভ করব? ঠিক আছে, এই জন্য তোমাদেরকে আমি বলে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এবার বলেছে ওয়ান অর টু স্টার্স ওয়্যার স্টিল ড্যাশ ইন দ্য স্কাই। প্রথমত স্টারের ক্ষেত্রে কি হয়? স্টারের ক্ষেত্রে আমাদের কি আমরা ব্যবহার করি? ঠিক আছে, প্রথম ওয়ার্ডটা রয়েছে, দেখো কি বলেছে? বার্নিং। বার্নিং মানে জ্বলা, তাহলে আমরা কখনোই স্টারের ক্ষেত্রে কিন্তু বার্নিং ব্যবহার করি না। ঠিক আছে, আচ্ছা, টার্নিং মানে হচ্ছে এক জায়গা থেকে অন্য কিছুতে ট্রান্সফর্ম করা কোনো কিছু। ঠিক আছে, তাহলে এটাও আমরা করি না। আমরা জানি স্টার সবসময় কি হয়? টুইঙ্কল করে, তাই না? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার আমরা পড়েছি। তাহলে টুইঙ্কলিং মানে হচ্ছে কি? যে একটা টুইঙ্কল, টুইঙ্কলিং মানে হচ্ছে কি? যে একটা ক্ষণিকের জন্য কিছুক্ষণে থাকা বা কিছু, সেটাকে আমরা টুইঙ্কলিং বলি। তাহলে অবশ্যই হচ্ছে ওয়্যার স্টিল টুইঙ্কলিং ইন দ্য স্কাই, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা, লাস্টে রয়েছে টিঙ্কলিং। টিঙ্কলিং বলতে কি বোঝায়, কেউ বলতে পারবে? টিঙ্কলিং মানে হচ্ছে কিন্তু, এটা কিন্তু কোনো এরকম কিছু নয়, এটা সাউন্ড, এটা একটা সাউন্ড। ঠিক আছে, ব্লো বা প্লে করা কোনো কিছু, টিঙ্কলিং। নেক্সট,
32 বলছে the boys who wanted to play football were disappointed when it rained. The boy who wanted to play football were disappointed. চলো দেখো, the boy তার মানে কি, the boy was wanted to play football and he was disappointed when it rained. তাহলে বুঝতেই পারছো the boys who আছে, who relative pronoun আছে, relative pronoun who wanted to play football were disappointed when আবার রয়েছে, when হচ্ছে adverb, এটা হচ্ছে একটা when হচ্ছে কি একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে সেন্টেন্সটা কি হবে বলো, একদম ইজি, কি হবে? আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস খুব ভালো করে শিখিয়ে দিই, দেখবে আর কখনো এটা তোমরা ভুল করবে না। দেখো, মনে করো ফ্লিপকার্ট, অ্যামাজন এবং মিন্ত্রা তিনটে কোম্পানি আছে, তাদের আন্ডারে দুজন করে এমপ্লয়ি আছে, এ এবং বি। এখান এর আন্ডারেও সি এবং ডি এমপ্লয়ি আছে। মিন্ত্রার আন্ডারে ই এবং এফ নামক কর্মচারী আছে। তাহলে মনে করে দেখো, এই যে এফ, ফ্লিপকার্ট, অ্যামাজন কিংবা এম, এরা যে পোস্টে রয়েছে সবাই কি আছে, সবাই হচ্ছে সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। তাহলে এটা মনে করো প্রিন্সিপাল, তার মানে এরা সবাই প্রিন্সিপাল। আর এদের আন্ডারে যারা রয়েছে এরা সবাই, এরা কি সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট, ঠিক আছে? তাহলে মনে রাখো যে এই যে প্রিন্সিপাল রয়েছে, এই যে ফ্লিপকার্টের প্রিন্সিপাল আছে, এর সাথে এর সম্পর্ক, এর সাথে এর সম্পর্ক তৈরি করছে কারা, এদের সাথে এই যে সম্পর্কগুলো তৈরি হচ্ছে। তাহলে ফ্লিপকার্টের সিইও মানে প্রিন্সিপালের সাথে ফ্লিপকার্টের যে সাবঅর্ডিনেট রয়েছে এ আর বি, তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি হচ্ছে। তো সেই সম্পর্কটা কে তৈরি করছে, এই মাঝখানটা একজন থাকে, তাকে বলা হয়, মনে রাখবে, সাবঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে? তার মানে সাবঅর্ডিনেটিং কনজাংশন কি ধরনের বাক্য তৈরি করছে? তাহলে সাবঅর্ডিনেটিং কনজাংশন মনে রাখবে সবসময়, প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট রয়েছে মানে কি, সে অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবে, ঠিক আছে? তাহলে একটি প্রিন্সিপাল ক্লজের সাথে যখন এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজের সম্পর্ক তৈরি হবে তখন সেটা অবশ্যই কমপ্লেক্স হবে, ঠিক আছে? তাহলে একটি প্রিন্সিপালের সাথে এক বা একাধিক যখন সম্পর্ক তৈরি হচ্ছে, যে তৈরি করছে তাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলছি, সে কি ধরনের বাক্য তৈরি করছে, কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসি প্রিন্সিপালে। এবার এমন তো নয় যে ফ্লিপকার্টের যে সিইও তার সাথে অ্যামাজনের সিইওর কোনো সম্পর্ক ভালো নেই। তাহলে কি হবে, যখন এই ফ্লিপকার্টের সিইওর সাথে অ্যামাজনের সিইও সম্পর্ক বা ফ্লিপকার্টের সিইওর সাথে মিন্ত্রা সিইও সম্পর্ক তৈরি হবে, তখন দেখো এরা সবাই কিন্তু একই র্যাঙ্ক হোল্ড করছে, এরা সবাই সিইও মানে প্রিন্সিপাল, ঠিক আছে? তাহলে এদের মধ্যে যে সম্পর্ক তৈরি করে তার নাম কি, এদের মধ্যে যে সম্পর্ক তৈরি করে তার নাম হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন, বোঝা গেছে? তারপরে তোমার প্রশ্ন হচ্ছে যে কোঅর্ডিনেটিং কনজাংশন স্যার কি ধরনের বাক্য তৈরি করবে, কোঅর্ডিনেটিং কনজাংশন কি ধরনের বাক্য তৈরি করবে স্যার? অবশ্যই সে কিন্তু কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবে। তার মানে কোঅর্ডিনেটিং কনজাংশন যেখানে থাকবে সেখানে কিন্তু প্রিন্সিপাল ক্লজই থাকবে, তার সাথে এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজই থাকবে, এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লজ থাকবে না, এটা মাথায় রাখবে। তাহলে আশা করি এই যে থিওরিটা বললাম, আশা করি আর কেউ ভুলবে না কখনো, মনে রাখার উপায়, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে কমপ্লেক্স আর কম্পাউন্ড নিয়ে আশা করি কোনো সমস্যা নেই। তাহলে একজন প্রিন্সিপাল উপরে আছে, তার সাথে সাবঅর্ডিনেটদের সম্পর্ক তৈরি করছে, তার মাঝখানে কি সাবঅর্ডিনেটিং কনজাংশন। তাহলে যেখানে সাবঅর্ডিনেটিং কনজাংশনকে চিনতে পারবো আমরা, সাবঅর্ডিনেটিং কনজাংশন চিনতে পারলেই আমরা বুঝে যাবো সেই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখানেও দেখো তাই, এই হোয়েন রয়েছে এটা একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, তাহলে আমাদের এটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হবে। ক্লিয়ার হয়েছে ভাই? সবার ক্লিয়ার হয়েছে? এক্ষেত্রে আমরা কি করি, আমরা যদি শুধুমাত্র যে কোঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে ওইটাকে মুখস্থ রাখি, ঠিক আছে? কপুলেটিভ কনজাংশন বা কিউমুলেটিভ কনজাংশন, নাম্বার 2 হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন, নাম্বার 3 হচ্ছে অ্যাডভার্সেটিভ কনজাংশন, আর নাম্বার 4 হচ্ছে ইলেটিভ কনজাংশন। এই চারটে গ্রুপ মনে রাখলেই আমাদের আর সাবঅর্ডিনেটিং কনজাংশন মনেই রাখতে হবে না।
ঠিক আছে, এই চারটে মনে রাখলেই হয়ে যাবে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো, আই উইল ট্রাই টু বি অন টাইম বাট ডু নট ওয়ারি ওয়েন আই এম লেট। তাহলে কি বলছে সে? আই উইল ট্রাই টু বি অন টাইম। ঠিক আছে, বাট ডু নট ওয়ারি। একদমই ইজি কোশ্চেন, একটু যদি ভালো করে দেখো, আই উইল ট্রাই টু বি অন টাইম। ঠিক আছে, এখানে দেখো হোয়েন ব্যবহার করা হচ্ছে, হোয়েন আই ওয়াজ লেট হবে। আচ্ছা, হোয়েন আই ওয়াজ লেট হবে, হোয়েন আই ওয়াজ লেট হবে। আচ্ছা, না, হলো না, আনসারটা ঠিক হলো না। ঠিক আছে, দেখো, আই উইল ট্রাই টু বি অন টাইম, তাহলে প্রথমে জানতে হবে অন টাইম বলতে কি বোঝায়, ইন টাইম বলতে কি বোঝায়, ইন গুড টাইম বলতে কি বোঝায়, এটা আগে জানতে হবে। অন টাইম মানে হচ্ছে এক্সাক্ট টাইম, 10টার সময় বলেছি 10টার সময় এসছো, অন টাইম। ইন টাইম মানে হচ্ছে 10টার সময় বলেছি তুমি 9:59 এসছো, এটা ইন টাইম। ইন গুড টাইম মানে হচ্ছে একদম মার্জিনাল টাইমে এসছো, 10টার সময়, মার্জিনাল টাইমে। তাহলে এই তিনটে পার্থক্য। তাহলে কি বলছে? আই উইল ট্রাই টু বি অন টাইম, আমি ঠিকঠাক সময় যাওয়ার চেষ্টা করবো। বাট ডু নট ওয়ারি হোয়েন আই এম লেট, তাহলে এখানে হোয়েন আই এম লেট নয়, ইফ আই এম লেট, কারণ এখানে একটা কন্ডিশন আরোপ করা হচ্ছে, যদি আমি লেট করি। আমি চেষ্টা করবো ঠিকঠাক সময় যাওয়ার, কিন্তু চিন্তা করো না যদি আমি, মানে আমি যদি লেট করি তবুও তুমি চিন্তা করো না। তার মানে হোয়েন নয়, এটা ইফ। ইফ একটা কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করে, তাই জন্য এটা কন্ডিশনাল সেন্টেন্স। নাম্বার ডি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, আচ্ছা, এবার বলেছে কি, অর ইজ ইট, এই যে আমি বলেছিলাম যে মানে ওয়ার্ড মিনিং আসবে, দেখেছো এই যে, অর ইজ ইট সাম হাম্বল লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে। এই সেন্টেন্সটা ইন দ্য অ্যাবাভ লাইনস দ্য ওয়ার্ড হাম্বল মিনস, হাম্বল বলতে এখানে কি বোঝাচ্ছে? বলো। দেখো, একদম মিক, ভেরি গুড। যারা মিক বলেছো তা না, ইনসিগনিফিকেন্ট একদমই হবে না। দেখো, প্রথমে বলেছে উইক, উইক মানে দুর্বল। আচ্ছা, কাওয়ার্ডলি, কাওয়ার্ডলিটা কোন পার্টস অফ স্পিচ, কেউ বলতে পারবে? কাওয়ার্ডলিটা কোন পার্টস অফ স্পিচ দেখি, কে বলতে পারে? কাওয়ার্ডলিটা কোন পার্টস অফ স্পিচ, কে বলতে পারে দেখি? কাওয়ার্ডলি কোন পার্টস অফ স্পিচ? ভেরি গুড, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, আমি ভাবছিলাম অ্যাডভার্ব কেউ বলবে, অ্যাডজেক্টিভ, ভেরি গুড। মানে এদেরকে বলা হয় আনইভেন অ্যাডভার্ব। ঠিক আছে, মানে এদের সাথে এল বাই যুক্ত হয়েছে, মানে এরা কিন্তু অ্যাডভার্ব নয়, এরা অ্যাডজেক্টিভ। যেমন ধরো কাওয়ার্ডলি, নিগার্ডলি, মাইজারলি, লাভলি, স্কলারলি, এরা সবাই হচ্ছে আনইভেন অ্যাডভার্ব, মানে এদের সাথে এল বাই যুক্ত করলে এরা কিন্তু অ্যাডজেক্টিভ হয়, নট অ্যাডভার্ব। ঠিক আছে, এরা অ্যাডজেক্টিভ হয়। তাহলে ইনসিগনিফিক্যান্ট মানে হচ্ছে, সিগনিফিক্যান্ট মানে হচ্ছে কি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর ইনসিগনিফিক্যান্ট মানে গুরুত্বপূর্ণ নয় এমন কিছু। আর মিক, এই যে মিক বলেছেন, মিক মানে কি হচ্ছে? বিনম্র, বিনম্র বোঝায়। ঠিক আছে, তাহলে হাম্বল, বুঝতে পেরেছো? কোর্টিয়াস, কোর্টিয়াস, এটা হচ্ছে সিনোনিম, হচ্ছে কোর্টিয়াস হতে পারে। রেসপেক্টফুল, মডেস্ট, এগুলো সবই হবে। মডেস্ট, পোলাইট, কাইন্ডলি, এগুলো সবই হবে। তারপরে দেখো, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স। বলেছে টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং। বিং ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান টু বি হার্ড ওয়ার্কিং। ফর ওয়ান টু বি ইন্টেলিজেন্ট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিং হার্ড ওয়ার্কিং। বিং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং। দেখো, আমি একমাত্র দেখতে পাচ্ছি বিং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেন্সিয়াল দ্যান বিং হার্ড ওয়ার্কিং। তাহলে দুটোর ক্ষেত্রেই দেখো, এখানেও আমরা বিং করেছি, মানে আমরা আইএনজি যুক্ত করে বলেছি, এখানেও আইএনজি যুক্ত করে বলেছি। কিন্তু সব জায়গায় দেখো, এখানে তুমি ইনফিনিটিভ করেছো, এখানে তুমি জেরান করছো, এখানে তুমি জেরান করছো, এখানে তুমি ইনফিনিটিভ করছো, তাহলে কিন্তু হবে না, দুদিকেই সমান করতে হবে।
ফর ওয়ান টু বি ইন্টেলিজেন্ট ইনফিনিটিভ করছো, তুমি জেরান করছো, হবে না। তাহলে একমাত্র লাস্টেরটাই দেখো দুদিকেই সমান আছে, বিং ইন্টেলিজেন্ট ইজ মোর এসেনশিয়াল দেন বিং হার্ডওয়ার্ক। তাহলে নাম্বার 4 ইজ দ্য কারেক্ট আনসার। এটাই আমি বলেছিলাম কারেক্ট সেন্টেন্স বা মানে সেন্টেন্স কারেকশন, দেখো একটা টপিক বলেছিলাম। আচ্ছা, তারপরে দেখো কি বলেছে, এটা এরার কারেকশন দিয়েছে। অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ, অ্যানাদার ব্যাফলিং চেঞ্জ দ্যাট আই নোটিস ইন হিম। ঠিক আছে, এটা প্রচুরবার অনেক পরীক্ষায় এসছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। ঠিক আছে, another baffling change that I notice in him nowadays is that he avoids to speak to me. ঠিক আছে, অ্যাভয়েডস, এই যে অ্যাভয়েড যে ভার্বটা রয়েছে, মনে রাখবে এই যে অ্যাভয়েড ভার্বটা সবসময় তারপরে একটা কি হয়, এরপরে অবশ্যই একটা আইএনজি ফর্ম নিয়ে বসে, মানে স্পিকিং, অ্যাভয়েড স্পিকিং হবে। এরা ইনফিনিটিভ নেয় না, এ সবসময় ইনফিনিটিভ নেয় না, এরপরে জেরান ফর্মে হয়। ঠিক আছে, তার মানে স্পিকিং হয়ে যাবে। তারপরে নাম্বার 4 ইজ দ্য কারেক্ট আনসার, তার মানে এখানটাতে ডি, অপশন ডি। তাহলে অ্যাভয়েড স্পিকিং হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে। কি বলেছে? রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে। দি আন্ডারলাইন ওয়ার্ড মিনস, কি বলছে? অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, আমরা আগেরটা জেরান করলাম। আচ্ছা, রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট অফ দিস এসে, তাহলে অ্যাবস্ট্রাক্ট বলতে কি বোঝায়? দেখো, তাহলে অ্যাবস্ট্রাক্ট বলতে কি বোঝায়? তাহলে কোনটা করব আমরা? সামারি করব। দেখো সামারি, ঠিক আছে, টাইটেল, কনক্লুশন, প্ল্যান। তাহলে বুঝতেই পারছো রাইট অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বলতে কি বোঝায়? সামারি, অবশ্যই সামারি, ভেরি গুড। ঠিক আছে, সামারি বলবো, অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে, মানে বিমূর্ত। ঠিক আছে, বিমূর্ত আর কি, সংক্ষিপ্ত যাকে বলা হয় সেটাকে হচ্ছে সামারি বলে। উড ইউ মাইন্ড মুভিং দ্য কার, দ্য অ্যাবাভ সেন্টেন্স, উড ইউ মাইন্ড মুভিং দ্য কার, তাহলে কি বলছে? এটা বলছে অ্যাবাভ সেন্টেন্সটা কি ধরনের সেন্টেন্স। ঠিক আছে, উড ইউ মাইন্ড মানে যখন উড দিয়ে প্রশ্ন করছো কাউকে, হ্যাঁ, পোলাইট রিকোয়েস্ট, ভেরি গুড। আমরা যখন উড বা কুড দিয়ে প্রশ্ন করি, যখন আমি উড বা কুড দিয়ে প্রশ্ন করি, মনে রাখবে সবসময় আমরা পোলাইট রিকোয়েস্ট করি কাউকে। ঠিক আছে, ইটস আ পোলাইট রিকোয়েস্ট। তাহলে সাজেশন বললে তো আমরা বলতাম সাজেস্টেড বা প্রপোজড, এরকম বলতো। কোয়ারি, কোয়ারি হলে জিজ্ঞাসা করা, অ্যাডভাইস মানে উপদেশ দেওয়া, এগুলো নয়। উড ইউ মাইন্ড মুভিং দ্য কার মানে পোলাইট রিকোয়েস্ট করছি। নেক্সট দেখো 39 কি বলছে, I cannot understand what is written here. তার মানে কি আমি বুঝতে পারছি না এখানে কি রয়েছে, লেখা আছে। প্রথমে দেখো কি রয়েছে, প্রথমে বলছে হোল্ড অন ইওর ডগ। মনে আছে? আশা করি সবাই মনে আছে হোল্ড অন মানে কি। হোল্ড অন মানে হচ্ছে সংযত করো। ঠিক আছে, হোল্ড অন ইওর ডগ। তাহলে হোল্ড অন এখানে হচ্ছে না। আচ্ছা, সেকেন্ড ওয়ার্ড কি রয়েছে? তাহলে গ্রিপ ফার্মলি। ঠিক আছে, মানে হোল্ড অন মানে হচ্ছে গ্রিপ, কোনো কিছুকে খুব শক্ত করে ধরা, গ্রিপ ফার্মলি। গিভ আউট, গিভ আউট মানে ডিস্ট্রিবিউট করা। ঠিক আছে, ও গিভ অ্যাওয়ে রয়েছে আবার। আচ্ছা, তাহলে গিভ আউট মানে এখানটাতে আমি তাহলে একটা কাজ করি, গিভ আউট মানে পাবলিশ, পাবলিশ। ঠিক আছে, টু অ্যানাউন্স করা, অ্যানাউন্সও হয়। আচ্ছা, মেক আউট, এটা আনসার হবে মেক আউট। মেক আউট মানে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড। আর গিভ অ্যাওয়ে, এই যে গিভ অ্যাওয়ে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। গিভ অ্যাওয়ে মানে, গিভ অ্যাওয়ে মানে হচ্ছে আমরা জানি রেলিংকুইশ সামথিং বা ডিস্ট্রিবিউট সামথিং। ঠিক আছে, দান করা, এটা ডিস্ট্রিবিউট করা। এই নেক্সট 40 দেখো কি বলেছে, রহিমস ডক্টর অ্যাডভাইসড হিম টু গার্গল, অ্যাজ কিওর।
তাহলে গার্গেল বানানটা একটু দেখে দিতে হবে। তাহলে গার্গেল বানান দেখো, ব্যাবেল নয়, ব্যাবেল মানে বকা, বাজে বকা। গার্গেল হচ্ছে GURGLE, গার্গেল, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ওয়ার্ড দেখো রয়েছে GARGLE, গ্যারগেল। গ্যারগেল মানে হচ্ছে কুল, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, গিগল রয়েছে একটা, গিগল। গিগল মানে হচ্ছে মুখ চেপে হাসা, ঠিক আছে, মুখ চেপে হাসা, গিগল, ঠিক আছে। ব্যাবেল মানে বকা, তাহলে গার্গেল GURGLE হয়ে যাবে, গার্গেল। 41 দেখো কি বলেছে, পিক আউট দ্য কারেক্ট সেন্টেন্স, ঠিক সেন্টেন্সটা বলেছে। ভূপেন ডু নট নো দ্য ওয়ে। ভূপেন দেখো, ভূপেন হচ্ছে কি আমাদের থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে কখনোই আমাদের ডু নট গুলো হবে না, তাহলে ডু নট এটা হবে না, বিটাও হবে না। আচ্ছা, ভুবন ভুবন ডিড নট নো, ডিড নট এর পরে নোজ হবে না, নো হতো, তাহলে হতো। আচ্ছা, ভূপেন ডাজ নট নো দ্য ওয়ে, তাহলে ডি হয়ে যাবে আনসার। আচ্ছা, এবার দেখো বলেছে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। হোয়াট ইজ দ্য টাইম? বাই ইউর ওয়াচ, বাই ইউর ওয়াচ হয়, ঠিক আছে। টাইম বাই ইউর ওয়াচ মনে রাখবে। আচ্ছা, আর গ্রুপ অফ এলিফ্যান্ট, তাকে কি বলবো আমরা? গ্রুপ অফ এলিফ্যান্টস কে অবশ্যই আমরা হার্ড বলি, হার্ড অফ এলিফ্যান্টস বলা হয়, ঠিক আছে। এটা হচ্ছে কালেকটিভ নাউন থেকে প্রশ্ন দিয়েছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে প্রশ্ন। আমি বলেছিলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন খুব গুরুত্বপূর্ণ। আই রিগ্রেট টু ইনফর্ম ইউ দ্যাট the above would be the beginning of a letter conveying, I regret to inform you that, কি হবে? বাজে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য, বাজে কিছু বা খারাপ কোনো সংবাদ দেওয়ার জন্য, ঠিক আছে। মানে বেসিক্যালি হচ্ছে ইট ইজ আ ফর্মাল ফ্রেজ ইউজ টু ইন্ট্রোডিউস ব্যাড অর আনওয়েলকাম ইউজ, তাহলে মানে কি স্যাড নিউজ এর ক্ষেত্রে হবে, বাজে নিউজ দেওয়ার জন্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো পিক আউট দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রিভিয়াল। ট্রিভিয়াল মানে তুচ্ছ, তাহলে তুচ্ছ হচ্ছে ইম্পর্টেন্ট মানে হচ্ছে গুরুত্বপূর্ণ। ফিউটাইল মানে হচ্ছে কি? ফিউটাইল মানে ফিউটাইল এফোর্ট, ব্যর্থ, ব্যর্থ মানে ব্যর্থ পরিহাস, ঠিক আছে। মানে কি বলবো, যেটা ইনসিগনিফিক্যান্ট, যেটা আনপ্রোডাক্টিভ, তাকে বলা হয় ফিউটাইল এফোর্ট। ফাস্ট মানে দ্রুত, ইনসিগনিফিক্যান্ট মানে হচ্ছে যতটা গুরুত্বপূর্ণ নয় এমন কিছু, তাহলে ট্রিভিয়াল মানে ও আচ্ছা, এখানে অ্যান্টোনিম বলেছে, সরি সরি, এটা সিনোনিম হয়ে গেছে। তাহলে বলো, তাহলে ট্রিভিয়াল হচ্ছে অবশ্যই ইম্পর্টেন্ট হয়ে যাবে, ট্রিভিয়াল ইম্পর্টেন্ট হবে। অ্যান্টোনিম বলেছে, এই জায়গাটা ভালো করে দেখবে, সিনোনিম না অ্যান্টোনিম বলেছে, কিন্তু সব সময় এইদিকে খেয়াল রাখবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, তো এইগুলো ছিল। আর তোমাদের জন্য আরো কিছু প্রশ্নপত্র আমি এখানে রেখেছি, ঠিক আছে। এই টাইপ বেস করে যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলো প্রিভিয়াস ইয়ারে কি ধরনের প্রশ্ন এসেছে, সেখানে আরো কিছু তোমাদের প্রশ্ন রেখেছি, তোমরা এখান থেকে সলভ করবে, ঠিক আছে। এখানে বেশ কিছু প্রশ্ন তোমাদের জন্য আছে আরো, তো দেখবে এই প্রশ্নগুলো তোমরা সলভ করবে। আশা করি তোমাদের একটা ওভারঅল কনসেপ্ট দাঁড়িয়ে গেছে এবং কি ধরনের প্রশ্নপত্র প্রিভিয়াস ইয়ারে এসেছে তোমরা দেখতে পেয়েছো, ঠিক আছে। আশা করি তোমাদের আর কোনো ডাউট নেই। 40-এর আনসারটা আরেকবার বলো। আচ্ছা, 40-র কোয়েশ্চেনের নাম আরেকবার বলো, অবশ্যই বলবো। 40 বলেছে রহিমস ডক্টর অ্যাডভাইসড হিম টু গার্গল অ্যাজ আ কিওর ফর হিজ শোর থ্রোট। তুমি বলতে চাইছো যে গার্গেল বানানটা নিয়ে একটু কনফিউশন, ঠিক আছে। দেখো, জি গার্গল GURGLE হয়, আবার GARGLE হয়, তুমি বলতে চাইছো, কিন্তু মনে রাখবে অ্যাকশন কিন্তু ডিস্টিংক্ট, ভালো করে বুঝবে। গার্গলিং যখন তুমি করছো GARGLE, গার্গলিং কি হচ্ছে কি? অ্যাক্ট অফ সুইসিং আ লিকুইড ইন দ্য ব্যাক অফ ইউর থ্রোট, ঠিক আছে, এটা হচ্ছে গার্গল। আর GURGLE হচ্ছে কি? যেটা তোমার মুখের মধ্যে একটা কি বলবো যে আচ্ছা সোর থ্রোট, আচ্ছা সোর থ্রোট বলেছে, তাই তো। মানে গলায় যদি তোমার ইয়ে হয়, আচ্ছা, না না না, সরি, তাহলে এটা তোমাদের যেহেতু এটা গলার কথা বলেছে, আচ্ছা গলার কথা বলেছে, তার মানে এটা হবে না, এটা আমাদের বি হবে। ব্যাপারটা হচ্ছে যে GRGLE মানে হচ্ছে তোমার গলায় কোনো ক্ষত হয়েছে, তাই জন্য তুমি গার্গেল করছো, ঠিক আছে।
তার মানে তোমার গলাটাকে পরিষ্কার করার জন্য যেটা ব্যবহার করা হবে। আর জিইউ আর জিএলই মানে হচ্ছে তুমি এটাও তোমার গলাতেই ব্যবহার করা হবে, কিন্তু বাবলস তৈরি হবে, মানে এটা তোমার গলার মধ্যে চলে যাবে এবং বাবলস তৈরি করবে। যেহেতু এখানটায় শর্ট থ্রোট বলেছে, আমি শর্ট থ্রোটটাকে মিস করে গেছিলাম, আমি অ্যাজ আ কিওর অব্দি পড়েছিলাম। যেহেতু তোমার গলার ক্ষতের কথা বলছে, অবশ্যই জিএ আর জিএলই হবে। ঠিক আছে, সরি আমি মিস্টেক করেছি। ঠিক আছে, আমি ওখানে দেখিনি, শর্ট থ্রোটটা দেখিনি। Okay, ঠিক আছে, তাহলে সবার কাছে ক্লিয়ার হয়েছে সবকিছু? হ্যাঁ বলে দিলাম তো, গার্গেল হবে, জিএ আর জিএলই হবে। যেহেতু শর্ট থ্রোটের কথা বলেছে, ওই জন্য গার্গেল, জিএ আর জিএলই হবে। আচ্ছা, কারো কোনো ডাউট আছে? কারোর কোনো কিছু নিয়ে ডাউট আছে? হ্যাঁ 41 তো সোজা, 41 তো কোনো কিছু সমস্যা নেই। 41 হচ্ছে ডাজেন্ট হবে না, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো অবশ্যই ডাজেন্ট হবে। ফর্টি থ্রি নাম্বারটা বলুন। 43-তে এলিফ্যান্ট বলেছিল তো, এলিফ্যান্টের যে কালেকটিভ নাউনটা সেটা সবসময় মনে রাখবে হার্ড হয়, HERD, হার্ড অফ ক্যাটেল, হার্ড অফ এলিফ্যান্ট, ঠিক আছে, হার্ড অফ ক্যাটেল, এগুলো সবই হার্ড হয়, HERD হয়। একদম ইডিয়াম পড়তে হবে, ইডিয়াম পড়তে হবে, ওটাই তো বললাম, ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড প্রায়োরিটি পড়তে হবে, পড়তে হবে। কারণ এখন কোয়েশ্চেন দেখো, এখন তোমাদের 2025 কোয়েশ্চেন চেঞ্জ হবে, ঠিক আছে, এই কোয়েশ্চেন থাকবে না, কোয়েশ্চেন চেঞ্জ হবে, সুতরাং আমাদের ব্যাক সাপোর্ট নিয়ে যেতে হবে। আমরা ফার্স্ট প্রায়োরিটিতে সিনোনিম পড়বো, অ্যান্টোনিম পড়বো, ঠিক আছে, ওয়ান ওয়ার্ড পড়বো, এগুলো পড়ে নেবো ফার্স্ট প্রায়োরিটি সেক্টরে। তার সাথে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন পড়বো, ফ্রেজাল ভার্ব পড়ে নেবো। কিন্তু সেকেন্ড প্রায়োরিটি সেক্টরে তোমাকে অবশ্যই ইডিয়াম রাখতে হবে, ইডিয়াম, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস রাখতে হবে। তার সাথে হচ্ছে হোমোনিমটাও রেখে দিতে হবে, যদি রিস্ক না নিতে চাও। রিস্কটা, আমি রিস্ক ছাড়া খেলতে চাইছি, মানে রিস্কটা আমি নেবো না, সেরকম ভাবে আমি খেলবো, তাহলে অবশ্যই তোমাকে এটা করে দেবো। আর কোনো ডাউট আছে? এখানে কিছু কোশ্চেন আছে, তোমরা দেখে নেবে, এই কোশ্চেন গুলো কিন্তু যথেষ্ট ভালো। স্যার ক্লাস কমপ্লিট হয়ে গেছে? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংকস ফর বিং কানেক্টেড এতক্ষণ ধরে মন দিয়ে শোনার জন্য। আমি তাহলে ক্লাসে স্যারকে ট্রান্সফার করছি। স্যার ক্লাস কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি তোমাদের সাথে সিক্রেট কোডটা শেয়ার করে দিচ্ছি। তার আগে জাস্ট একটা দুটো কথা বলতে চাই যে বিগত ক্লাসে, মানে গত ক্লাসগুলোর
রেকর্ডিং বা পিডিএফ নোটস যারা পাওনি তাদের ক্ষেত্রে আমি বলছি যে আমি আরো একবার সুযোগ যাতে পাওয়া যায়, মানে আমার এটা মূলত উদ্দেশ্য নয় যে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস আটকে রাখা, কারণ এটা তোমাদের জন্য। তো আমি এটাই বলতে চাইছি যে তাদের কাছে পৌঁছাক রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস যারা এর মূল্য দিতে পারে, যাদের দরকার নেই তাদের কাছে দিয়ে কি লাভ আছে, এই জন্য আর কি বলো। 1 মিনিট আমি শেয়ার করে দিচ্ছি। নেক্সট যেটা বলার যে তোমরা যে গ্রুপটাতে রয়েছো, দেখবে গ্রুপটার নাম মনে আছে তোমাদের? বেশিরভাগ যারা এখানে রয়েছো তাদের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ গ্রুপের নামটা মনে আছে? একটু যদি আমাকে লিখে পাঠাও, একটু আমাকে লিখে পাঠাবে যে গ্রুপটার নাম মনে আছে, হোয়াটসঅ্যাপের যে গ্রুপটা বা যে গ্রুপে তোমরা রয়েছো। 3টে গ্রুপে মূলত লিঙ্ক শেয়ার করা হয়, তো আমি সেটা একটু জানতে চাইছি, তোমাদের জানা আছে গ্রুপটার নাম? একটু যদি কেউ লিখে পাঠাও। স্কুল চালক, একদম। এবার আমি কেন জানতে চাইছি আমি তোমাদেরকে বলি। গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, ঠিক। তো হ্যাঁ, যেটা বলার যে এই সেম নামে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে এবং সেখানে এই সেম লিংক বা অন্য কিছু শেয়ার করা হচ্ছে। আমি সেই জন্য আর কি বলতে চাইছি যে এই জায়গাগুলো থেকে সাবধান। এবার সেখান থেকে আদার্স কোনো কিছু, অর্থাৎ সেটা পেমেন্টের রেসপেক্টে অন্য কোনো কিছু কোথাও যদি শেয়ার করে দাও, তার জন্য আমি দায়বদ্ধ থাকবো না। আমি সেটা আগেই বলে দিলাম, অর্থাৎ যা কিছু তুমি যে গ্রুপটাতে রয়েছো সেই গ্রুপে কিন্তু শেয়ার করা হবে। গ্রুপের যে ইয়েগুলো রয়েছে সেগুলো আসলে তোমরা দেখতে পেয়েছো বা দেখেছো, তো সেই জায়গাটা থেকে খেয়াল রাখবে। বারবার বলছি, এটা যদি অন্যভাবে মিস ইউজ হয়ে যায়, কারণ আমি তো সব জায়গাগুলোকে আটকাতে পারবো না। এখানে গ্রুপেও এরকম কেউ থাকতে পারে যারা অন্যভাবে এগুলোকে দেখছে, তাদের অ্যাকচুয়ালি প্রিপারেশনের দরকার নেই। তো আমি সেটা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আমি সরাসরি এটা শেয়ার করে দিচ্ছি স্ক্রিনটা। তুমি দেখো এখানে 3টে গ্রুপ টোটাল স্টুডেন্ট রয়েছে। একটা হচ্ছে মূলত গ্রুপ হচ্ছে স্কুল চালক, যেটা বললাম, বা সবাই যেটা বললো স্কুল চালক, গ্রুপ সি গ্রুপটি। আর রয়েছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত বলে একটা গ্রুপের, সেই গ্রুপে লিঙ্ক শেয়ার করা হয়। এই 3টে গ্রুপ বাদ দিয়ে, পঞ্চায়েতের 2টো গ্রুপ আর স্কুল চালক বলে একটা, এই 3টে গ্রুপ বাদ দিয়ে অন্য কোথাও কোনো কিছু লিঙ্ক শেয়ার করা হয় না। ঠিক আছে, আমি সরাসরি এতে চলে গেলাম। যে আমাদের যে কোডটা রয়েছে সেই কোডটাতে আমি চলে গেলাম, তো দেখিয়ে দিচ্ছি কোডটা কি রয়েছে বা সবকিছু। আমি 1টা মিনিট এই জায়গাটা শেয়ার করে দিই, তাতে বোধহয় তোমাদের অনেকেরই সুবিধা হবে। তা দেখা যাচ্ছে, হ্যাঁ। আমি তোমাদেরকে একটু এই জায়গাটাকে শেয়ার করে দিই। দেখো আমি তোমাদেরকে শেয়ার করছি। তুমি যে গ্রুপে রয়েছে, ম্যাক্সিমাম স্কুল চালক বলে যে গ্রুপটা বলছো, তার লোগোটা বা তার ডিপিটা ঠিক এইটা রয়েছে। মাথায় রাখবে, এটাই হচ্ছে সেই ডিপি। অর্থাৎ এর বাইরে অন্য কোনো গ্রুপ থাকলে সেই গ্রুপের দায়বদ্ধতা আমার নেই, এটা আমি স্পষ্ট করে দিলাম। এই যে এই গ্রুপটা, এই ঠিক এই সেম ডিপি রয়েছে, এই ডিপি বাদ দিয়ে অন্য কোনো কিছু থাকলে তার দায়বদ্ধতা কিন্তু আমার নয়। আমি এই জায়গাটা দেখিয়ে দিলাম। ঠিক আছে। কারণ এটা এর আগে একবার অন্য একটা পরীক্ষার রেসপেক্টে ঠিক একই রকম অভিযোগ আমার কাছে এসেছিল, তো যে জায়গাটা আমি ক্লিয়ার করে দিই। চলো আমি পড়ে চলে আসছি। যে জায়গাটা বলা, যে গতকাল যারা রেকর্ডিং বা পিডিএফ নোটস পানেন তাদেরটাও বলে দিই যে মূলত তোমরা জানো যে আগামীকাল আমাদের কিসের ক্লাস রয়েছে? অঙ্কের ক্লাস। অঙ্কের ক্লাস, তাই তো? এবার ইন্ডিভিজুয়ালি আমাদের কিন্তু অঙ্ক এবং ইংলিশ, এই দুটো সাবজেক্ট ইন্ডিভিজুয়ালি। কারণ জিকে তে আমরা যদি বলি 30 নম্বর রয়েছে, 15 যোগ 15 30 নম্বর, এটা মিলে 30 নম্বর। কিন্তু এখানে কিন্তু অনেকগুলো সাবজেক্ট মিলিয়ে রয়েছে, নাম্বারটা অনেক বেশি। কিন্তু ম্যাথে রয়েছে আমাদের 15, আর ইংলিশে রয়েছে আমাদের 15। এই তো, ইন্ডিভিজুয়ালি এই দুটো সাবজেক্ট কিন্তু এগিয়ে রয়েছে। এবার আমরা যদি এটাকে কল্পনা করি বা এইভাবে ভাবি
যে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডির জন্য, গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি, ডি এর মধ্যে কিন্তু ইংলিশ নেই, তাহলে আমি বলবো এই গ্রুপ সি গ্রুপ ডি রেসপেক্টে কিং মেকার হচ্ছে ম্যাথমেটিক্স। কিং মেকার কিন্তু ম্যাথমেটিক্স। যদি ইংলিশটা থাকতো, আমি ইংলিশ গ্রুপ ডি যদি থাকতো তাহলে আমি গ্রুপ ইংলিশ কেউ বলতাম, কিন্তু এখানে যেহেতু গ্রুপ ডির মধ্যে ইংলিশ নেই, তাই আমি বলবো এখানে কিন্তু অঙ্ক হচ্ছে তোমার কিং মেকার। অঙ্ক যদি তোমার ঠিক হয় তাহলে তুমি কিন্তু অনেকটা এগিয়ে যাবে। আমি যদি গ্রুপ ডি দেখি, টোটাল 35 নম্বরের মধ্যে 15 নম্বর অঙ্ক, বাকি 30 নম্বর যেটা রয়েছে সেখানে কিন্তু অনেকগুলো সাবজেক্ট মিলিয়ে রয়েছে। এর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, স্ট্র্যাটেজি, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সব কিছু রয়েছে। ইভেন একটা দুটো কোশ্চেন কম্পিউটারে থাকতে পারে, কম্পিউটার ওরিয়েন্টেড কোশ্চেন থাকতে পারে। তো সেই জায়গা থেকে বলতে গেলে কিন্তু এতগুলো সাবজেক্ট মিলিয়ে 30। এবং এই জায়গাটার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এরকম হয় যে আমি হিস্ট্রিতে খুব ভালো, জিওগ্রাফিতে খুব ভালো, হয়তো পলিটি খুব ভালো জানি না, আমি সায়েন্সে বায়ো সায়েন্স খুব ভালো, ফিজিক্যাল সায়েন্স খুব ভালো জানি, কারণ থাকবে সে একটা দুটো কোশ্চেন হলেও থাকবে কোশ্চেন, এরকম ব্যাপারটা। ইন্ডিভিজুয়ালি ম্যাথমেটিক্স তুলনামূলক অনেক বেশি এগিয়ে রয়েছে। বা আমি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে এটাই বলবো যে তুমি যদি কোনো একটা চ্যাপ্টার, আমি যে কোনো চ্যাপ্টারের নাম ধরছি, বা একটু যদি বলো একটু বড় চ্যাপ্টার বা ডাইনামিক চ্যাপ্টার যদি ধরি, ধরো প্রফিট অ্যান্ড লস, খুব ডাইনামিক চ্যাপ্টার। আর টাইম অ্যান্ড ডিস্টেন্স, খুব ডাইনামিক চ্যাপ্টার। মানে এত কিছু রয়েছে, এত কিছু রয়েছে, কিন্তু এখানেও একটা লিমিট রয়েছে। এমন নয় যে আনলিমিটেড, মানে তুমি এর শুরু শেষ বলতে পারবে না, একদমই না। আমি যদি বলি প্রফিট অ্যান্ড লসে আমাদের 30টা কনসেপ্ট রয়েছে, তার বাইরে কোশ্চেন আসবে। আমি যদি বলি টাইম অ্যান্ড ডিস্টেন্সে 25টা কনসেপ্ট রয়েছে, তার বাইরে কোশ্চেন আসবে। এটা কিন্তু লিমিটেড, এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না। আর গ্রুপ সি গ্রুপ ডি এর ক্ষেত্রে বলে রাখি, একটা মডারেট স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে, খুব অ্যাডভান্স লেভেলের কোশ্চেন এখানে হবে না, মডারেট স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে। তো সেই জায়গা থেকে ম্যাথমেটিক্স কিন্তু প্রথমে বললাম এগিয়ে রয়েছে। দ্বিতীয় যেটা বলবো যে আগামীকাল যে ক্লাসটা রয়েছে, আগামীকাল অঙ্কের ক্লাস রয়েছে জানো। তো আগামীকাল অঙ্কের যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসের ক্ষেত্রে গুরুত্ব তিনটে, মূলত তিনটে, এক এক করে বলে রাখি। নাম্বার ওয়ান, আগামীকাল ক্লাসে অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, পুরো অঙ্কের পোস্টমর্টেম করা হবে, কি রয়েছে অঙ্কের মধ্যে, কি কি আমাদেরকে পড়তে হবে, কিভাবে আমরা এটাকে মার্চ করতে পারি, সেই জায়গাটাকে করা হবে। নাম্বার টু যে জায়গাটা রয়েছে, নাম্বার টু, সেটা হচ্ছে আমাদের একটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে আগামীকাল ক্লাসে। এবার এতদিন পর্যন্ত তোমরা দেখেছো শুধুমাত্র সিক্রেট কোড শেয়ার করা, শুধুমাত্র সিক্রেট কোড। আগামীকাল কিন্তু মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। এই মাস্টার সিক্রেট কোডের গুরুত্ব কি না, বিগত ক্লাস, ধরো গতকাল যে স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস হয়েছিল, তার রেকর্ডিং বা পিডিএফ নোটস পাওনি, এই রেকর্ডিং বা পিডিএফ নোটস তুমি আগামীকালকের এই মাস্টার সিক্রেট কোডের সাহায্যে পেয়ে যাবে। অর্থাৎ যারা গতকাল ক্লাস মিস করে গেছো বা কোনো কারণে পাওনি, কোনো কারণে তুমি ক্লাস করতে পারোনি, কোড বুঝতে পারোনি, নেটওয়ার্কের প্রবলেম, হাজার একটা ইস্যু তোমার দিকে রয়েছে। কারণ আমাদের এটাই হয় যে তুমি কোনো কিছুতে সাকসেস পেয়েছো, তুমি কোনো একটা চাকরি পেয়েছো, তুমি মাধ্যমিকে ভালো রেজাল্ট, এর জন্য দেখো তোমার কোনো কারণ হয় না, তুমি কোনো কারণ খুঁজে পাবে না তুমি মাধ্যমিকে কেন ভালো রেজাল্ট করেছো। তুমি ধরো কোনো একটা চাকরি পেয়েছো, এর জন্য কোনো কারণ নেই, কিন্তু তুমি ধরো মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারোনি, হাজার একটা কারণ আছে। তুমি চাকরি পাওনি, অনেকদিন ধরে প্রিপারেশন নিচ্ছ, তাহলে এর জন্য কারণ আছে। ঠিক আছে, তো একই কথা বলবো যে তুমি নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে যার জন্য তুমি গতকাল ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ নোটস পাওনি। কারণ যাই হোক, তোমার জন্য এটা দ্বিতীয় তথা শেষ সুযোগ থাকছে আগামীকাল, যেটা মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে। তৃতীয় যে গুরুত্বপূর্ণ জায়গাটা সেটা কি বলবো যে আগামীকাল ক্লাসে আগামী দিনের ক্লাস সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। আগামী দিনে আমাদের যে গ্রুপ সি গ্রুপ ডি এর যে তোমার এটা হবে, সেটা সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। যে একটা নতুন ব্যাচ ক্রিয়েট করা হবে, সেই ব্যাচে তোমরা অ্যাডমিশন কিভাবে নেবে, অ্যাডমিশনের প্রসেস কি রয়েছে, বা তোমার কোর্স ফি কি হতে পারে। সব থেকে বড় কথা এটা যে কোর্স ফি কি হতে পারে। আমি এই জায়গাটা বলে রাখি, আমি আজ আর এই নিয়ে কোনো কিছু ডিসকাস করছি না, আগামীকাল ডিসকাস করব। আমি শুধু তোমাকে এটুকু বলে রাখি যে কোর্স ফির জন্য কারোর পড়া বা প্রিপারেশন আটকে যাবে না, আমি এটুকু বলতে পারি। বা এরকম বলতে পারি, শুধু মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত ছেড়ে দাও, একদম নিম্নবিত্তের ছেলে মেয়েটাও পড়ার সুযোগ পাবে। কোর্স ফি ঠিক এরকমটা থাকবে। ঠিক আছে, ক্লাস টাইমিং আমি আগামীকাল জানিয়ে দেবো, রুটিন কি হবে, মানে সবকিছু আমি আগামীকাল তোমাদের কাছে খুললাম সবকিছু জানিয়ে দেবো। যে নতুন যে ব্যাচ ক্রিয়েট হবে সেখানে কোর্স ফি কি থাকবে, কোন কোন স্যার বা ম্যাডাম ক্লাস নেবেন, ক্লাসের রুটিন কি হবে, ক্লাসের টাইমিং কি হবে, ক্লাসের ডিউরেশন কি হবে, বা টোটাল কোর্সের ডিউরেশন কি হবে, সমস্ত কিছু আমি আগামীকাল তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করে দেবো লাইভ ক্লাসের মধ্যে। আগামীকাল আমি নিজে থাকবো ক্লাসে, তো সেই ক্লাসে আমি সমস্ত কিছু তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করে দেবো। তো আগামীকাল ক্লাসটা অবশ্যই লাইভ অ্যাটেন্ড করবে।
যেখানে যা অসুবিধা মনে রাখবে যে আগামীকাল ক্লাসের মধ্যে তুমি জানতে পারবে, অন্য কোথাও কিন্তু কোনো কিছু শেয়ার করা হবে না, কারণ গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না। মনে রাখবে, আমি আবারও বলছি, গ্রুপে কোনো কিছু শেয়ার করা হবে না, ঠিক আছে? আমি কোডে চলে আসছি। তাহলে যেটা বলার, যে প্রত্যেকদিন যেটা বলা হয় যে টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না। এই কোডটা যেটা, এটা শুধুমাত্র কিন্তু ইংলিশের জন্য, আর অর্থাৎ আজকের যে ইংলিশের ক্লাস সেটা শুধু পাবে আজকের থেকে। আগামীকাল যে কোডটা শেয়ার করবে সেখানে কিন্তু তোমার ম্যাথের যেটা হবে আগামীকাল, তার সাথে সাথে বিগত যে ক্লাসটা হয়ে গেছে স্ট্যাটিক যে কারেন্ট অ্যাফেয়ার্স, তার রেকর্ডিংটাও কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এই তিনটে পয়েন্ট মাথায় রেখে দিও। আমি আরো একবার খুব ছোট্ট করে বলে রাখি, নাম্বার 1, অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, পুরো ডিটেলসে পোস্টমর্টম করা হবে। নাম্বার 2, সিক্রেট মাস্টার সিক্রেট কোড শেয়ার করা হবে, যার সাহায্যে বিগত সমস্ত ক্লাসের রেকর্ডিং পিডিএফ নোটস একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। আর নাম্বার 3, আগামীকাল ক্লাসে আগামী দিনের ক্লাস সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে, কিভাবে অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন প্রসেস কি রয়েছে, কোর্স কি হতে পারে, ক্লাস রুটিন কি হবে, সপ্তাহে ক্লাস রুটিন কি হবে, কবে কোন দিন কি ক্লাস হবে, কোন কোন টিচার ক্লাস নেবেন। আমি আবারও জানাচ্ছি যে এই যা কিছু ক্লাস হচ্ছে এর বাইরে ইতিহাস, ভূগোল, জীবন মানে তোমার লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ওদিকে পলিটি, ইকোনমিক্স, এই সাবজেক্ট গুলোরও ক্লাস থাকবে। এই সাবজেক্ট গুলো মানে সাবজেক্ট ওয়াইজ ক্লাস আসবে, খিচুড়ি বলে ক্লাস হবে না যে জিকে ক্লাস হচ্ছে, একটুখানি হিস্ট্রি, একটুখানি জিওগ্রাফি, একটুখানি পলিটি, এরকম নাই। হিস্ট্রি ক্লাস মানে এন্টায়ার 1.5 ঘন্টা ক্লাস হিস্ট্রি ক্লাস, জিওগ্রাফি ক্লাস মানে এন্টায়ার 1.5 ঘন্টা ক্লাসই জিওগ্রাফি, কারণ আমাদের ক্লাসের ডিউরেশন 1.5 ঘন্টা করে থাকে, পুরো ক্লাসটাই জিওগ্রাফি ক্লাস। এরকম আলাদা ফ্যাকাল্টি থাকবে, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, কোনো ইমেজ পাঠাবে না। নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বার হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে করলে তোমার কাছে যাবে না, ঠিক আছে? আর যেটা বললাম, আগামীকাল কিন্তু মাস্টার সিক্রেট কোড থাকবে। আর এটা তোমাদের সবার কাছে রিকোয়েস্ট হলো যে প্লিজ বারবার মেসেজ করবে না, তুমি কোড পাঠিয়ে ওয়েট করো। যে 2বার 4বার করে মেসেজ করেছো আর যে কোনো মেসেজ করো নি, ওয়েট করেছিলে, দেখো তার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। বরং তুমি বারবার মেসেজ করে করে ডিস্টার্ব করছো, আর কোনো কিছু না। হ্যাঁ, আমি তো বারবার বলছি সাবজেক্ট ওয়াইজ ক্লাস হবে, আমাদের এরকম টাইপের কোনো গরুর গোয়াল নেই। এই যে ব্যাচটা হবে, এটা ডেডিকেটেড ব্যাচ, তোমার স্কুল সার্ভিস, গ্রুপ সি, গ্রুপ ডি এর পরীক্ষা হবে তার জন্য, বোঝাতে পারলাম? অন্য কোনো কিছু এর মধ্যে থাকবে না। আমাদের আবারও বলছি, কোনো রকম কোনো গরুর গোয়াল নেই। এই ব্যাচটা ডেডিকেটেড তোমার গ্রুপ সি, গ্রুপ ডি এর জন্য। আর এই ব্যাচে সব সাবজেক্টের জন্য আলাদা আলাদা ফ্যাকাল্টি দিয়ে ক্লাস হবে। নেক্সট আমি কোডে চলে গেলাম, কোডটা দেখে নাও। এটা হচ্ছে কোড আই অ্যাম দ্য বেস্ট, যেটা তোমার হাইলাইট করা আছে, আর নাম্বারটা সেম আছে। মনে রাখবে, আগামীকাল কোডের মধ্যে সামান্য পরিবর্তন হবে, আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা পুরোপুরি পরিবর্তন হবে। মনে রাখবে, আগামীকাল কোড সামান্য পরিবর্তন হবে, যেহেতু আগামীকাল মাস্টার সিক্রেট কোড থাকবে একটু অন্যরকম বা অন্য ধরনের। আর আগামীকাল এই নাম্বার পুরোপুরি পাল্টে যাবে। আজকের জন্য যেটা বললাম, যে নাম্বার 1 শুধুমাত্র টাইপ করে পাঠাবে, নাম্বার 2 এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো নাম্বার হোয়াটসঅ্যাপ করবে না। আর নাম্বার 3 অবশ্যই টাইমের মধ্যে পাঠাবে। আমি বলবো রাত 12টার পাঠিয়ে রাখো। আমি সকালে পাঠাই না কেন, তুমি রাত 12টার মধ্যে পাঠিয়ে রাখো, কারণ এটা পাঠাতে তোমার খুব বেশি হলে আজ 3 থেকে 4 সেকেন্ড সময় লাগতে পারে, 3 থেকে 4 সেকেন্ড, তার বেশি লাগবে। কিন্তু গতকাল তুমি এই নাম্বারে কোড পাঠিয়েছো, সেম নাম্বার 6291515880, এই নাম্বারে তুমি কোড পাঠিয়েছো, তাহলে আজ কোনো অসুবিধা থাকার কথা না। আর এটা কি রয়েছে বললাম, আই অ্যাম দ্য বেস্ট, এটাই হচ্ছে কোড, আই অ্যাম দ্য বেস্ট, এটাই কোড। এই কোডে তোমরা সবাই সবকিছু পাঠিয়ে দেবে। একদিনে কটা ক্লাস হবে? আমাদের একদিনে ম্যাক্সিমাম 2টো ক্লাস হয়, 2টো ক্লাস হয় কোনো একদিনে, মানে তার বেশি কখনোই আমাদের কোনো ক্লাস হয় না। সেটাও প্রত্যেক দিন না, রেয়ার আপ। কারণ আমাদের যে ক্লাসগুলো থাকবে, ধরো জিকের ক্লাস থাকছে উইকলি 3টে করে জিকের ক্লাস থাকবে, ঠিক আছে? 3টে করে জিকের ক্লাস কাউন্ট করো, একটা ইংলিশ ক্লাস 4টে, দেন একটা 2টো ম্যাথের ক্লাস, মানে 6টা ক্লাস তো আমি দেখতে পাচ্ছি, এটা রেগুলার ক্লাস। এছাড়া প্রত্যেক সপ্তাহে একটা করে প্র্যাকটিস ক্লাস থাকবে। এই প্র্যাকটিস ক্লাসটা মানে কিন্তু পুরোপুরি এমসিকিউ। যেটা বলছি 6টা ক্লাস বললাম, এটা রেগুলার ক্লাস। এই ক্লাসে তোমাকে টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ তোমাকে পড়ানো হবে। সেটা হিস্ট্রি হতে পারে, সেটা জিওগ্রাফি হতে পারে, সেটা অন্য কোনো সায়েন্সের হতে পারে, ইভেন ইংলিশ ক্লাস। ইংলিশে আজ যেমন দেখলে এরকম না, ইংলিশে হবে একদম নাউন শুরু হলো, নাউন শেষ হয়ে প্রোনাউন শুরু হলো, প্রোনাউন শেষ হয়ে
অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন একই রকম ভাবে, তারপরে টেন্স, আর্টিকেল যা যা রয়েছে, তার সাথে সাথে ভোকাবুলারি যে পার্টগুলো রয়েছে সেগুলো। বুঝাতে পারলাম? এটা ইংলিশ একই রকম। অঙ্কে যদি যাও, অঙ্কের ক্ষেত্রেও একই রকম ভাবে চলবে, রেশিও, প্রপোর্শন, অ্যাভারেজ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, অ্যালিগেশন, পার্টনারশিপ, মিক্সচার, সব এইভাবে কন্টিনিউ চলবে। বুঝাতে পারলাম কি? এগুলো পুরোপুরি রেগুলার ক্লাস। এরপর যেটা হবে, যে যেটা আমি বলে রাখলাম, যে প্র্যাকটিস ক্লাস থাকবে উইকলি একটা করে। এটা হবে কোন একটা পার্টিকুলার সাবজেক্টে, আর এটা কিন্তু পুরোপুরি এমসিকিউ। যে ধরো কোন একদিন ইতিহাসের বলা হলো, ইতিহাসের প্র্যাকটিস ক্লাস রয়েছে, মানে শুধুমাত্র ইতিহাসের কোশ্চেন থাকবে। বা কোন একদিন বলা হলো অঙ্কের প্র্যাকটিস ক্লাস হচ্ছে, অঙ্কের প্র্যাকটিস ক্লাসে চ্যাপ্টার মেনশন থাকবে, যে এই পার্টিকুলার চ্যাপ্টার বা এই তিনটে বা এই দুটো চ্যাপ্টারের উপর প্র্যাকটিস ক্লাস হবে। ব্যাপারটা কিন্তু ঠিক এইভাবে যাবে। ঠিক আছে? তাহলে কি বললাম, জিকের জন্য থাকবে 3টে ক্লাস উইকে, শুধুমাত্র জিকের জন্য 3টে ক্লাস থাকবে। তোমাদের জিকেতে রয়েছে 2টো পার্ট, তার জন্য 3টে করে ক্লাস থাকবে উইকে। নাম্বার 2 যেটা বললাম, ইংলিশের জন্য একটা ক্লাস, আর অঙ্কের জন্য উইকলি 2টো করে ক্লাস। অঙ্কের জন্য রাত কটার সময় কোডটা পাঠাবে বাবা, এখনই পাঠিয়ে রাখো, এখনই পাঠিয়ে রাখো। এই সহজ কথাটা বুঝতে পারে না, যে বললাম যে রাত 12টার মধ্যে পাঠিয়ে রাখবে, তারপরেও রাত কটার মধ্যে পাঠাবো, কাল সকালে পাঠাবো কিনা, এই ম্যাচুরিটি গুলো নিয়ে এসো ভাই। কালকে তোমাকে সবকিছু করতে হবে, ওই রাস্তাটা তোমার, ওখানে কেউ তোমার হেঁটে দেবে না। এমনকি তোমার বাবাও তোমাকে তোমার হেঁটে দিতে পারবে না, তোমার মাও না। আমার জন্য আমার মা বাবা হাঁটতে পারেনি, কারোর জন্য কেউ পারে না, ওটা তোমার জন্য নির্দিষ্ট। তুমি দাঁড়িয়ে থাকলে ওখানে দাঁড়িয়ে থাকবে, ওই পথ তোমাকেই কমপ্লিট করতে হবে, তবে তোমার ছুটি, তার আগে কিন্তু ছুটি নেই। তাই শুরুটা তুমি যত তাড়াতাড়ি করবে তোমার জন্য তত মঙ্গল। কারণ ইনিশিয়াল স্টেজে তুমি 2-4 বার পড়ে যাবে, তুমি জানো না কেমন টাইপের রাস্তা, কারণ সবার সব ক্ষেত্রে তাই হয়। তুমি যে ফিল্ডে এখনো পর্যন্ত তোমার এক্সপিরিয়েন্স হয়নি, সেখানে তুমি বারবার হোঁচট খাবে, ধাক্কা খেয়ে উল্টে পড়বে। তুমি কোনটা খেতে হবে, কি করতে হবে, কোন টাইমে খাওয়ার টাইম কিছু জানবে না। তো সেটা তোমাকে আস্তে আস্তে বুঝতে হবে, জানতে হবে। সবকিছু তুমি হাতে ধরে জানতে বা বুঝতে পারবে না, ধাক্কা খেয়ে ধোকা খেয়ে তবেই তুমি শিখবে। তাই বলবো যত তাড়াতাড়ি পারো রাস্তায় নেমে পড়ো, যত তাড়াতাড়ি পারো। যত তুমি ওয়েট করবে তত তোমার জন্য কিন্তু অসুবিধা। মানে এই ম্যাচুরিটি তুমি যত তাড়াতাড়ি নিয়ে আসবে, এরকম যদি কেউ থেকে থাকো এখানে, যে তাদের সাথে আমার এই কথাগুলো খুব ভালো রিলেট করতে পারবে, যে যাদের হয়তো খুব তাড়াতাড়ি দেওয়ালে পিঠ ঠেকে গেছে। হতে পারে এরকম যে এই মুহূর্তে নিজের খরচাটা পুরোপুরি নিজেকে চালাতে হয়, হয়তো বয়স সেরকম বেশি কিছু না, কিন্তু পুরোপুরি নিজের খরচা নিজেকে চালাতে হয়, বা সংসারের দায়িত্বও রয়েছে। সংসার বলতে আমি বলছি না যে বিয়ে হয়ে গেছে, আমি বলতে চাইছি বাবা মা রয়েছেন, ভাই বোন রয়েছে, তাদের পড়াশুনো। তারা এই কথাগুলোর সাথে খুব ভালো রিলেট করতে পারবে, তাদের কাছে এই ব্যাপারগুলো খুব প্র্যাকটিক্যাল মনে হবে। আদারওয়াইজ বাকিদের কাছে, যারা এখনো পর্যন্ত নামেনি, যারা এখনো মায়ের আঁচলের তলায় রয়েছে, সবাই আমরা আঁচলের তলায় ছিলাম একদিন, ঠিক আছে, কিন্তু যেটা হয় তোমাকে ওখান থেকে বেরোতে হবে, কারণ মায়ের আঁচল তো আর বড় হবে না, ছোটবেলা থেকে যেরকম দেখেছি সেরকমই থাকবে। বড় হবে তোমার মাথা, আমাদের মাথার সাইজ কিন্তু দিন দিন বড় হচ্ছে, একটা সময় ওই মাথা আঁচল থেকে বেরিয়ে যাবে। তাই তুমি যত তাড়াতাড়ি পারো শুরু করে দাও এই ব্যাপারগুলো। আর সবসময় বলবো যে অপশনস কমো, লাইফে অপশনস কমো। তোমার কাছে যদি প্রচুর অপশন থাকে, তাহলে তোমার সাকসেস রেট কমবে। সেটা যে কোনো ওয়েতে ভাবতে পারো, যে কোনো ওয়েতে। আমি যদি বলি যে তোমার কাছে 10টা বই রয়েছে, ঠিক আছে, তুমি প্রত্যেকটা বই একটু, এই বইতে একটু পড়ো, ওই বইতে একটু পড়ো, তোমার সাকসেস রেট কমবে। আমি বলবো একটা বইকে 10 বার করে পড়ো, 10টা বইকে একবার করে পড়ো না। এটাই বলতে চাইছি যে অপশন কমা। তুমি এটাকে অন্যভাবে দেখতে পারো, যে ধরো তুমি শিয়ালদা থেকে ট্রেনে উঠে কৃষ্ণনগর যাবে, কৃষ্ণনগর লোকাল, তুমি শিয়ালদাতে ওয়েট করছো কখন দেবে, যে দেবে আমি সাথে সাথে কৃষ্ণনগর লোকালে উঠবো, উঠে একটা ভালো আমাকে জায়গা পাওয়া দরকার। মানে তুমি, তোমার একদম পুরো তাড়া থাকবে যেভাবে হোক একটা জানলার পাশে খুব ভালো একটা জায়গা পাওয়া যায় কিনা, এই ব্যাপারটা, তাই না? এরকম, এবার ধরো এরকম হলো ব্যাপারটা যে তুমি দমদম থেকে ট্রেনে উঠছো কৃষ্ণনগর লোকালে, যারা এই শিয়ালদা লাইনটা চেনো তাদের জন্য আরো খুব সুবিধা হবে, যে বিকেল 5টার সময় কি সন্ধ্যে 5টা 6টা এরকম টাইমে তুমি দমদম থেকে ট্রেনে উঠছো, কৃষ্ণনগর যাবে। তো তোমার কাছে কি প্রায়োরিটি হবে, যে আমি কোন রকম ভেতরে ঢুকতে পারলে হয়, একটু যদি দাঁড়াতে পারি, এরকম ব্যাপারটা। তো তুমি কোন রকম গিয়ে দাঁড়িয়েছো, কোন রকম গিয়ে দাঁড়িয়েছো, ট্রেন ছেড়ে দিয়েছে দমদম থেকে, আর দেখলে পাশের কাকুটা টুক করে উঠে দাঁড়ালো,
কি না, পাশের কাকুটা সোদপুর নাম, সামনে বেলগড়িয়া, খড়দা, সোদপুর। তো পাশের কাকুটা তোমার সোদপুর নামবে, আর তুমি টুক করে ওখানে বসে পড়লে চতুর্থ সিটে। চতুর্থ সিটে মানে ওই তোমার কিছুটা পায়ের অংশ বাইরে রয়েছে আর কিছুটা জায়গা তুমি বসে রয়েছো, ওটাই তোমার কাছে শান্তি। ঠিক বলছি তো? তাহলে এই রকম ব্যাপারটা, তোমার কাছে অপশন যত কমবে। আর ওই যে বললাম শিয়ালদা থেকে ট্রেনে উঠেছো, দেখা গেল তুমি ট্রেনে উঠে দেখলে প্রচুর জায়গা, জানলা মোটামুটি সবগুলো ফাঁকা, তখনও তোমার কাছে পোষাবে না এই জানলাটায় বসে, না এদিকে মনে হয় রোদ আসবে, থাকে এদিকে বসবো না, ওই জানলাটায় বসি। ওই জানলায় গিয়ে বসলে দেখলে জানলার উপর কে পানের পিক ফেলে রেখেছে, না এখানে হাত দেওয়া যাবে না, এই জানলাটা বাদ। এবার এই পাশে, বাহ এখানে বেশ ভালোই হচ্ছে, সুন্দর করে মাথাটা হেলান দেওয়া যাবে, হয় না যে সিটগুলো হয় কম্পার্টমেন্টের একদম শেষের দিকে, যে সিটগুলো হয়, যারা লোকাল ট্রেন খুব ভালো চেনো বা জানো, যারা রেগুলার লোকাল ট্রেনে চড়ো, তো তারা খুব ভালো বুঝতে পারবে। আবার তুমি এরকম বসে দেখলে ও বাবা উপরে দিকে ফ্যানটা চলছে না, ফাঁকাটা, তাহলে এখানে বসে যাবে না। তো এরকম ব্যাপারটা তোমার কাছে যখন এই থাকবে, তখন তুমি এই স্যাটিসফ্যাকশনই আসবে না। তা আবারও বলছি, লাইফে অপশনস কমাও। এই স্যাটিসফ্যাকশন যতক্ষণ না তোমার যে এই জায়গাটা আসবে, ততক্ষণ কিন্তু হবে না। মানে এরকমটা কেউ ভাবছো এরকম, ঠিক আছে আমি সব জায়গাতে এটা পরীক্ষা দেবো, একটু রেলটাও দেখছি একটু, মানে টার্গেট কোনো কিছু নেই। মানে এই পরীক্ষাগুলো একরকম ঠিক আছে, কিন্তু আমি এরকম টাইপের ছেলে মেয়েও দেখেছি যারা আমাদের কাছে পড়ছে, সে হয়তো এই টাইপের পড়াশোনাগুলো করছে, তার সাথে সাথে আবার টেটের জন্য পড়ছে, মানে তার ধরো ডিএলএড বা বিএড ডিগ্রি রয়েছে, এই পড়াশোনাগুলো পুরোপুরি ডিফারেন্ট। আবার সে হয়তো আবার নিটের জন্য পড়াশোনা করছে, আমাদের কাছে সবকিছুর আলাদা আলাদা কোর্স রয়েছে। তো সে এরকম ভাবে পড়াশোনা করছে, মানে তার ক্ষেত্রে লক্ষ্য প্রায় বলতে পারো যে ফিক্সড নয়, টার্গেট ঠিক নেই, তার ক্ষেত্রে হোঁচট খাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কিন্তু কেউ যদি কোনো একটা ফিক্সড ওয়েতে ধরে রাখে এগোয়, তাহলে তার কিছু না কিছু পাবে, কিছু না কিছু পাবে। সেটা 2024 হয়নি, 2025 হবে, 2025 হবে না, 2026 হবে। এসএসসি গ্রুপ সি গ্রুপ দিতে হয়নি তো রেল হবে, রেল হয়নি তো পুলিশ হবে, পুলিশ হয়নি তো স্টাফ সিলেকশন কমিশন, কোথাও না কোথাও হবে। এটা সাথে কি অনার্স পড়া উচিত? হ্যাঁ দেখো, আমি বলবো যে যদি ধরো তোমার ক্ষেত্রে মানে ব্যাপারটা, আমি যাদের ক্ষেত্রে এরকম ভাবে রয়েছে, প্রথমত তুমি যদি এরকম কেউ থেকে থাকো যে কালকে হায়ার এডুকেশনে যাবে, তাহলে তুমি প্রথম থেকে এরকম মাইন্ড সেট করে রাখো যে সেক্ষেত্রে আমার বয়স কিন্তু 32 বছর পৌঁছে যেতে পারে, তখন আমি পড়াশোনা করছি। বোঝাতে পারলাম? আমার বয়স 32 বছর পৌঁছে যেতে পারে, তখন আমি পড়াশোনা করছি, এরকম ব্যাপারটা। তবে তুমি সেই ব্যাপারটা খেয়াল রাখবে, হায়ার এডুকেশনের কথা বলছি মানে মাস্টার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি ছাড়িয়ে তারপর পড়াশোনা। আর তুমি যদি ভাবো না আমার একটা সরকারি চাকরি দরকার, পড়াশোনায় মোটামুটি, আমি বলবো অনার্সের তোমার যোগ্যতা থাকলেও নিও না, তুমি পাস কোর্সে পড়াশোনা করো, সময় দাও এখানে। আমাদের ক্ষেত্রে এই বাঙালি ছেলে মেয়েদের ক্ষেত্রে একটা বড় রকমের রোগ রয়েছে, এটা আমাদের শুধু নয়, এই এই রোগের ব্যাপারটা শুরু হয় আমাদের ফ্যামিলি থেকে। ফ্যামিলি এরকম ভাবে আমাদেরকে এগিয়ে দেয় আর সাপোর্ট দেয়, বা বলতে পারো সেগুলোকে সাপোর্ট করে আমাদের এন্টার সোসাইটি, আমাদের বেড়ে ওঠা যে পরিবেশ, সিনিয়ররা, টিচাররা, সবাই এরকম ভাবে। কিন্তু এটা বোঝা উচিত যে তুমি মাধ্যমিক পাস করার পর থেকে বা তোমার 18 বছর বয়স হয়ে গেল, তখন থেকে তুমি সরকারি চাকরি পাওয়ার জন্য যোগ্য। আমাদের আজও সোসাইটি এরকম, মাধ্যমিক পাস ছেলেটা যে সরকারি চাকরি পেয়ে গেছে, আর যার গ্রাজুয়েশন ছেড়ে দাও মাস্টার ডিগ্রি রয়েছে, দুটো মাস্টার ডিগ্রি, তারপরেও সে সরকারি চাকরি পায়নি। আমাদের সোসাইটি এই দুটো কন্ডিশনকে দুরকম ভাবে দেখে। একটা সময় ওই মাস্টার ডিগ্রি পাওয়া বা মাস্টার ডিগ্রি থাকা বা ছেলেটা যখন টিউশন পড়বে, তার দিকে একটা অন্যরকম হইতে তাকাবে, কিছুটা ওই এর দৃষ্টি, করুণার দৃষ্টি। হ্যাঁ রে, মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করলি তাও চাকরিটা পেলি না, আর কি বলবো, পড়াশোনা করলি খুব ভালো ছিলি পড়াশোনায়। এই যে করুণা ব্যাপারটা খুব বাজে জিনিস, আমি তোমাকে করুণা করছি, ব্যাপারটা খুব বাজে জিনিস। মানে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো না ঠিকঠাক, করোনা ব্যাপারটা খুব বাজে জিনিস। সেই তুলনায় আমি বলবো আমাদের এখানে কি হয়, আমাদের ফ্যামিলি থেকে বলো, সব জায়গা থেকে এনকারেজ করে পড়াশোনা কর। এই মাধ্যমিক পাস হলো, এবার উচ্চ মাধ্যমিক সায়েন্স নিয়ে পড়াশোনা কর, হচ্ছে না, ঠিক আছে চলো কোনো রকম আর্টস নিয়ে। আচ্ছা এবার অনার্স, কিসে অনার্স পাওয়া যায়? আচ্ছা পাশের কলেজটা, বাড়ির পাশের কলেজটা খুব খারাপ, ওই কলেজে ভালো হয় না, দূরের ওই কলেজে চ। এরকম যেখানে প্রত্যেকদিন ট্রেন জার্নি করতে হবে 8 ঘন্টা 1 ঘন্টা, আবার পড়তে যেতে হবে 8 ঘন্টা 1 ঘন্টা। লাইফ তো আর আনলিমিটেড নয়।
আমি বলবো তুমি বাড়ির পাশের কলেজটাতে পড়াশোনা করো, তোমার যোগ্যতা থাকলেও তুমি পাস কোর্সে পড়াশোনা করো। শুরুটা করো সেদিন থেকে, যেদিন তোমার হায়ার সেকেন্ডারি পরীক্ষা হয়ে গেল সেদিন থেকে পড়াশোনা শুরু করো। টার্গেট রাখো সেখান থেকে তোমার ডব্লিউবিসিএস, যদি ওয়েস্ট বেঙ্গলের জন্য হয় আমি বলবো ডব্লিউবিসিএস টার্গেট করো। তাহলে তোমার এই টাইপের পরীক্ষার জন্য প্রিপারেশনের দরকার পড়বে না। পুলিশের জন্য, তোমার আদার্স এই যা কিছু হয়, এই আমি এই গ্রুপ সি গ্রুপ ডির কথা বলছি, দরকার পড়বে না, তুমি অটোমেটিক তৈরি হয়ে যাবে। আর যখন এই যে ছেলে মেয়েগুলো গ্রাজুয়েশন পাস করলো কোন রকম, ঠিক আছে হয়ে গেল, অনার্স টিকে রয়েছে, হ্যাঁ পড়ো না, এটা তো বললাম তো, এটা পুরোপুরি মেন্টাল স্যাটিসফ্যাকশনের উপর। আমি পুরোপুরি ঠিক করে দিতে পারি না, বলতে পারি না যে আমি প্রপার লোক যেটা তোমাকে বলা। আমি এটা ওভারঅল জেনারেল ভিউ দিচ্ছি মাত্র, যেটা আমাদের সোসাইটি হয়ে থাকে। আমি বলতে পারি অন অ্যান অ্যাভারেজ যে তোমার যদি টার্গেট হয় যে যত তাড়াতাড়ি সম্ভব স্ট্যাবলিশমেন্টের, তাহলে বলবো পাস কোর্সে পড়াশোনা করো। আর গ্রাজুয়েশনের প্রথম দিন থেকে চাকরির পড়াশোনার জন্য শুরু করে দাও। পাশাপাশি বই পড়ো, বিভিন্ন জায়গাগুলো থেকে দেখো, খুঁটিয়ে করার চেষ্টা করো, কারণ এগুলো একদিনে সম্ভব নয়। এই ব্যাপারগুলো একদিনে সম্ভব না। তুমি যদি সময় দাও ধীরে ধীরে তোমার মধ্যে তৈরি হবে। কারণ আমাদের এই যে স্কিল ব্যাপারটা, সেটা হতে পারে তোমার এই যে কোনো রকমের, সেটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে সময়, আর দ্বিতীয় যেটা যে তুমি তার মধ্যে রেগুলারিটি, তোমার এফোর্ট দিচ্ছ কিনা, হার্ড ওয়ার্ক করছো কিনা, এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করে। অবশ্যই এর উপরে যেটা দাঁড়িয়ে রয়েছে, একদম প্রথমে বললাম যে ধৈর্য রাখতে হবে। তার উপরেও যেটা রয়েছে যে তোমার এর মধ্যে প্যাশন, ডেডিকেশন থাকতে হবে। মানে আমার ভালো লাগে না, আমার ভালো লাগে হয়তো ফটোগ্রাফি, আমার ভালো লাগে আমি গিটার নিয়ে কিছু করব, কিন্তু সবাই বলছে না সরকারি চাকরি পেলেই ভালো হয়, তাহলে এটা বলবো তোমার প্যাশনের মধ্যে নেই অ্যাকচুয়ালি, বা তুমি এটা আদৌ মন থেকে চাও না। আমি আশা করি বোঝাতে পারছি কি বলতে চাইছি। তো সেই জায়গা থেকে আমাদের উচিত এরকম হবে। আর যার টার্গেট রয়েছে যে আমি না নিশ্চয়ই পড়াশোনা করবো, অনার্সের উপর মাস্টার ডিগ্রি, আমি বলবো তাহলে অবশ্যই একটা লেন্দি টাইম ডিউরেশন ধরে তুমি চলো। আমি কেন 32 বললাম, যে তুমি আমি হায়ার এডুকেশন বলতে কখনোই শুধুমাত্র মাস্টার ডিগ্রির কথা বলছি না, মাস্টার ডিগ্রির পরের পড়াশোনাটাকেও আমি হায়ার এডুকেশনের কথা বলছি। মানে আপ টু তোমার গ্রাজুয়েশন পর্যন্ত জেনারেল পড়াশোনার মধ্যে রাখছি। কারণ গ্রাজুয়েশন তোমাকে হতেই হবে, আদারওয়াইজ আজকের সমাজ আমাদেরকে শিক্ষিত বলে না। হায়ার সেকেন্ডারি পাস হলেও নাক কুচকে দেখবে, বা মনে হবে তোমার, যে আমারও মনে হবে যে আমি বোধহয় গ্রাজুয়েশনটা করলেই ভালো হতো। আমি সবাইকে বলবো অবশ্যই গ্রাজুয়েশনটা কমপ্লিট করো যেভাবে হোক। তোমার সাধ্যের বাইরে চলে গেলে আমি বলবো অনার্স দরকার নেই, তুমি পাস কোর্সে পড়াশোনা করো, কিন্তু পুরো এফোর্টটা এদিকে দাও। সোসাইটি তোমাকে সম্মান করবে কখন না, তোমার যদি একটা হায়ারার্কি থাকে, তোমার যদি একটা ডেজিগনেশন থাকে, ওভারঅল যদি বলি তোমার একটা আইডেন্টিটি থাকে, ও মানে স্কুলের একটা ক্লার্ক, তাহলেও ঠিক যে তোমাকে একটা কিছু না কিছু একটা ডেজিগনেশন ওয়েতে, বা তোমাকে একটা কিছু একটা বলা হচ্ছে। কিন্তু যে ছেলেটা বা মেয়েটা যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশনে খুব ভালো মার্কস, মাস্টার ডিগ্রি, বিএড সবকিছু রয়েছে, তারপর একটা চাকরি জোটাতে পারেনি, তাহলে তোমার পাশে সে আর দাঁড়াতে পারবে না। একটা সময় সে নিজেকেই মনে হবে আমি বোধহয় সব থেকে বড় অপরাধী সমাজের চোখে, যেটা হয়ে থাকে। তো সেই জন্য বলবো যত তাড়াতাড়ি পারো এই ব্যাপারগুলোকে বোঝার চেষ্টা করো। এইগুলোকে কোন সাবজেক্টে অনার্স করা ভালো, সায়েন্স, এগুলো তো কোশ্চেন করছো। দেখো আমি আবারও বলছি, আমি যা কিছু বলছি জেনারেলাইজ করছি, স্পেসিফিক বলতে গেলে তোমার ব্যাপারটা জানতে হবে আমাকে। ঠিক আছে, আমি ওভারঅল যা কিছু বলছি, মানে এর আমি দেখো যে গতকাল না, প্রথম দিন যে ক্লাসে বসেছিলাম সেখানে একটা টার্গেট বলেছিলাম না, মনে আছে? যে এখানে যদি কেউ থেকে থাকে একটু জানাও তো, যে 40 ঘন্টা টার্গেট রাখো, এরকম ভাবে এই ব্যাপারগুলো বলেছিলাম তো, মনে আছে? কেউ ছিলে সেদিন না? সবাই একদম নতুন ছিলে, তাই তো? তাহলে এগুলো কিন্তু আমি জেনারেলাইজ করেছি, আবারও বলছি সবার জন্য একই রকম। কিন্তু হতে পারে তুমি একজন যে তোমার এই ব্যাপারগুলোর মধ্যে অনেকটা অসুবিধা রয়েছে, হয়তো তোমাকে কোন একটা জব করতে হয়, মানে কোন একটা প্রাইভেট কোম্পানিতে জব করো, বা তোমার হয়তো আলাদা করে বিজনেস রয়েছে সেখানে সময় দিতে হয়। সবার জন্য ওটা ট্রুথফুল হবে না, সেক্ষেত্রে কিন্তু আমাকে স্পেসিফিক তোমার সাথে কথা বলে সেই ব্যাপারটা ঠিক করতে হবে। ঠিক আছে, আমি ইন জেনারেল বলছি যে তুমি অনার্স না পড়ে জেনারেল পাস কোর্সে পড়ো। এবার এটা সবার জন্য যে ট্রুথফুল তা বলছি না কিন্তু,
সেক্ষেত্রে তোমাকে তাহলে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে নিও, ডে টাইমে যে কোনো দিন সকাল 11টা থেকে বিকেল 5টার মধ্যে ফোন করো, এই নিয়ে কথা বলা যাবে, তখন একটা মোটামুটি ডিসিশনের জায়গায় আসা যাবে। আমি এখন যা কিছু করছি জেনারেলাইজ করছি, ওভারঅল সবার জন্য এটা মোটামুটি ঠিকঠাক, এরকম ব্যাপারটা বোঝাতে পারলাম? আর কত নম্বর গ্রাফে দাঁড়িয়ে রয়েছো? কালকে 2-3 জন মহান মানবের পাল্লায় পড়েছিলাম, 4 নম্বর 5 নম্বর বলে দিচ্ছে, 3 নম্বর। এটা একদম ভাবার দরকার নেই যে তুমি কত ভালো ব্যাটসম্যান, যেটা রিপিটেডলি বলে যাচ্ছি, শুধু উইকেট বাঁচিয়ে টিকে থাকো। কেমন ওয়েদার ভেবো না, বোলার কেমন ভেবো না, ফিল্ডিং কত কড়াকড়ি ভেবো না, বাউন্ডারি কতটা দূরে ভেবো না, তুমি শুধু এখানে ফোকাস করো, উইকেটটা যেন বেঁচে থাকে। তুমি খেলতে গিয়ে উইকেট পড়ে গেল তাহলে তোমার কোনো দাম নেই, তাতে বাউন্ডারি ছোট হোক, ওই যে বল করছে সে ভালো বল করতে হবে, তাতে কোনো দাম নেই। শুধু এটাকে করো, এই জায়গাটাকে ফোকাস করো। অর্থাৎ এখানে আমি এটাই বলতে চাইছি যে কোশ্চেন কেমন হবে, ইংলিশ আমি জানি না, অঙ্কে আমার ভয় লাগে, এতগুলো সাবজেক্ট পড়তে পারবো কিনা, অনেকদিন পড়াশোনার বাইরে। তোমাকে ওই যে বললাম একদম প্রথমে যে তুমি কোনো কিছু পারবে না বা কোনো কিছু তুমি পিছিয়ে এসছো, তার জন্য হাজার একটা কারণ রয়েছে। আর যা কিছু মানে তোমার লাইফে এই দুটো পজিশনই সত্যি, খেয়াল করে দেখো, যে ধরো তুমি মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করেছো, এর জন্য তুমি দেখো কোনো কারণ খুঁজে পাবে না। নর্মাল তুমি পড়েছিলে, হ্যাঁ পড়তে তো হবেই, সে তোমার হতে পারে 5-6 ঘন্টার জায়গায় 7-8 ঘন্টা, কারোর ক্ষেত্রে 7-8 ঘন্টার জায়গায় 10-12 ঘন্টা পড়েছিলে, কিন্তু অন্য কোনো কারণ নেই, কিন্তু তুমি মাধ্যমিকে ফেল করে গেছো, তার জন্য হাজার একটা কারণ আছে। ওই সময় শরীর খারাপ হয়েছিল, সরস্বতী পুজোর পর থেকে আমার পুরো শরীর খারাপ, ওই সময় বাবা ভাইয়ের মধ্যে খুব ঝামেলা চলছিল, আমাদের ফ্যামিলির মধ্যে খুব হয়েছিল, সেই সময় আমরা বাড়ি পাল্টেছিলাম, ওই বছর আমাদের হয়েছিল, বন্যা হয়েছিল, ওই বছর আমার দাদু মারা গেছিল, হাজার একটা কারণ আছে। কিন্তু ওই তুমি যে কারণ বলছো ওরকম কারণ নিয়ে অনেকে রয়েছে ভালো রেজাল্ট করেছে। তাই বলছি এইগুলোকে টিকিও না, মানে সান্ত্বনা বলে একটা ওয়ার্ড আছে, শুনেছো তো সবাই? সান্ত্বনাকে সবসময় বিছানার মধ্যে রেখে দেবে, তুমি যে বিছানায় ঘুমাও ওই বিছানার মধ্যে সান্ত্বনাকে রাত্রেবেলা নিয়ে ঘুমাবে, কিন্তু সকালবেলা যখন তুমি বিছানা ছেড়ে উঠবে সান্ত্বনাকে নিজের সাথে নেবে না, সান্ত্বনাকে বিছানার মধ্যে রেখে দেবে, ওকে কখনো নিজের সাথে নিয়ে ঘুরবে না। তুমি যদি কোথাও গিয়ে সান্ত্বনা দিতে পেরেছো, তাহলে তুমি জেনে রেখো সেখান থেকে তোমার হার শুরু হলো, সেখান থেকে তোমার হার শুরু হলো। এরকম এখানে বোধহয় অনেকে রয়েছে, ছোটবেলায় তোমাকে গান শিখতে পাঠিয়েছিল, তোমাকে নাচ শিখতে পাঠিয়েছিল, আঁকা শিখতে পাঠিয়েছিল, বা তোমাকে ধরো বডি বিল্ডিং, অন্য ক্যারাটে, আদার্স অনেক কিছু আছে না, অনেকে রয়েছে। আমার মনে হয় বেশিরভাগ ছেলে মেয়ে এই আমি যে কন্ডিশন গুলো বললাম এর মধ্যে রয়েছে বেশিরভাগ ছেলে মেয়ে, কিন্তু তুমি কোথাও সেইভাবে সাইন করতে পারোনি, বরং পড়াশোনাটা ঠিকঠাক এগিয়ে গেছে। কারণ এই যে বললাম আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি, মানে পেটে যদি কোনো রকম খাবার রয়েছে আর মাথার উপর তাকিয়ে দেখছে একটা ছাদ রয়েছে বা কিছু একটা রয়েছে, বৃষ্টি পড়ে না, তাহলে তোমাকে প্রথমে স্কুলে পাঠিয়ে দেবে। এটা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি, ঠিক আছে? তাই তার জন্য তোমার পড়াশোনাটা হয়েছে। কিন্তু তোমার বাবা বা আমার বাবা মা যারই হোক না কেন, মধ্যবিত্ত কথা বলছি, সেখানে ওই ব্যাপারটা আমি খুব একটা না, মেয়েকে গান শিখতে পাঠিয়েছি, ঠিক আছে হয়নি, আর কি করা যাবে, সামনে মাধ্যমিক, ক্লাস 7 থেকে গান বন্ধ বা 8 থেকে গান বন্ধ, এখন মাধ্যমিক পরীক্ষা, এখন প্রচুর চাপ, গান বন্ধ হয়েছে। তো এরকম মধ্যবিত্ত ফ্যামিলি এটাই হয়, বা এটা এমন নয় যে বললাম, হ্যাঁ তাই তো বলছি যে এই ব্যাপারগুলো ঠিক এইরকম ভাবেই হয়। তাই তুমি এখন থেকে সেইভাবে ঠিক করো, জেনে রেখো এই যা কিছু ডিসিশন তোমাকে একা নিতে হবে। অর্থাৎ ভালো হলে তোমার জন্য ভালো হয়েছে, আর খারাপ হলে তোমার জন্য খারাপ হয়েছে। তুমি কারোর দিকে আঙুল তুলবে না, আঙুল তুলবে নিজের দিকে। এই জিনিসটা ভালো হয়েছে তো এর জন্য এই লোকটা দায়ী, এই জিনিসটা খারাপ হয়েছে তার জন্য এই লোকটাই দায়ী। পারিপার্শ্বিক অন্য কিছু হতে পারে, সেটা আলাদা কথা, কিন্তু তুমি একমাত্র দায়ী। এটা তুমি নিজের ঘাড়ে নিয়ে নাও, দেখবে সবকিছু স্মুথলি চলছে। জেনে রেখো তোমার লাইফে যা যা প্রবলেম আছে সবকিছুর সমাধান আছে এই সমাজে, এই সোসাইটিতে তুমি যেখানে বাস করো তার মধ্যে রয়েছে। শুধু তোমাকে খুঁজে বের করতে হবে। ভগবান তোমাকে কোনোদিনের জন্য এরকম একটা বাক্স তৈরি করে পাঠাবে না, একটা অপরচুনিটি ছুড়ে পাচ্ছি ক্যাশ ধর, আর তুমি দম করে লুপে নিলে, এর মধ্যে 4-5টা অপরচুনিটি রয়েছে, এরকম নয় ব্যাপারটা। এই অপরচুনিটি ব্যাপারটা অনেকটা এরকম যে আমাদের খনিজ চেনো তো, লোহা, আমাদের যেগুলো হয় লোহা, তোমার সোনা রূপা যাই বলো না কেন, এগুলো কিন্তু পৃথিবীতে এইভাবে পাওয়া যায় না।
তুমি দেখেছো কোনো যে তোমার আমার বাড়িতে যে লোহার গ্রিল রয়েছে বা লোহার যে সমস্ত জিনিস রয়েছে এইভাবে ছিল পৃথিবীতে কোনোদিন? ছিল না। অপরচুনিটিও ঠিক এরকম। এর মধ্যে দুঃখ, কষ্ট, রাগ, হিংসা, ঘৃণা, ভয়, ভালোবাসা, সমস্ত রকমের আবেগ, সমস্ত রকম ইমোশন আর এই অপরচুনিটি সব একসঙ্গে মিশে রয়েছে। তোমাকে চেষ্টা করতে হবে কাকে কিভাবে কনভার্ট করবে। তুমি যদি তোমার দুঃখ, তোমার ডিপ্রেশন, তোমার অ্যাংজাইটি, তোমার টেনশনকে আরো বেশি প্রশ্রয় দাও, এগুলো আরো বাড়তে থাকবে। ওগুলোকে যদি তুমি অপরচুনিটিতে কনভার্ট করতে পারো, তাহলে তোমার অপরচুনিটি বাড়বে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, পিওর পাটিগণিতের মতো। আর কিচ্ছু না এখানে। লাইফ পিওর পাটিগণিতের মতো। না এখানে বীজগণিত আছে, না জিওমেট্রি, না মেনসুরেশন, না আদার্স কোনো কিছু। পিওর পাটিগণিত। যোগ করলে বাড়বে, ব্যাপারটা এরকম। তুমি এখান থেকে যত বেশি করতে পারবে। আর আমি যদি গুণ করতে পারি, আমারটা আরো গতিতে বাড়বে। তাই সবার জন্য 24 ঘন্টা হলেও, যে আমরা দেখবে যে কেউ 5,000 টাকার মধ্যে রয়েছে, কেউ বা 50,000 টাকা, কেউ বা 5 লাখ টাকা, কেউ বা 50 কোটি টাকা। সবাই আমরা এই সোসাইটি থেকেই পুষ্টি নিই। সবার জন্য 24 ঘন্টা বরাদ্দ। সবাই একই খাবার খায়, তারপরেও এরকম। ভাগ্য বলতে পারো একটা জিনিস, স্যার এখানে ভাগ্য রয়েছে, এ রয়েছে। আমি ধরে নিচ্ছি তুমি পুরোপুরি সত্যি। যদি এটা সত্যি হয়, তাহলে এটা তো তোমার আমার হাতে নেই যে আমি ভগবানের কাছে আলাদা পারমিশন নিয়ে এসেছি আর তুমি পারমিশন নিতে ভুলে গেছিলে তাই তোমাকে দেয়নি। ব্যাপারটা তো এরকম নয়। তাহলে ওটা যখন কমন পার্ট, ওটাকে বাদ দিয়ে দাও। তোমার আমার হাতে নেই। আমি জানি না কালকে আমার জন্য কি অপেক্ষা করছে, তুমি জানো না কালকে তোমার জন্য কি অপেক্ষা করছে। ওই পার্টটাকে বাদ দিয়ে দাও। তোমার হাতে যেটা রয়েছে সেটাকে নিয়ে ভাবো। চলো, এই পর্যন্ত অনেক সময় কাটালাম, 10টা 15 ছাড়িয়ে গেছে। আমি আর সময় নিচ্ছি না। এবার আমি তোমার থেকে বিদায় নিলাম। আগামীকাল আমি নিজে থাকবো লাইভ ক্লাসে, অঙ্কের ক্লাসে, কেউ মিস করবে না। এই নিয়ে আরো ডিটেলসে কথা হবে। বা যেটা বললাম, আগামীকাল আমি এইগুলো নিয়ে ডিসকাস করব, অঙ্ক নিয়ে বিস্তারিত পুরো পোস্টমর্টেম করা হবে। দ্বিতীয় যেটা বললাম মাস্টার সিক্রেট কোড। আর তৃতীয় যেটা বললাম যে আগামী দিনের কোর্স সম্পর্কে আমি পুরোটা জানিয়ে দেবো। ঠিক আছে, চলো তোমাদের পারমিশন নিয়ে আমি বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস এর জন্য বারবার মেসেজ করবে না প্লিজ। একটু ধৈর্য রাখো, তোমার কাছে যাবেই। ঠিক আছে, এই আমার দায়বদ্ধতা। তুমি একবারের জন্য মেসেজ করবে না। থ্যাংক ইউ, গুড নাইট।